কেমন আছেন মিস্টার মিস্টার রেভেন হেইস? কে আপনি? আমার নামটাই বা জানলেন কোত্থেকে? আরে আপনার মাথার বোর্ডের ওপরই তো লেখা রয়েছে নামটা, আর বাড়ির মালিককে দেখলে তো চিনতে কোনো অসুবিধা হয় না। আপনার আপনার রাস্তা বলে ঘোড়ার গাড়ি বা এ জাতীয় কিছু আছে নাকি? না, নেই। কেন? আসলে আসলে যন্ত্রণায় মাটির উপর পাটা আমি রাখতেও পারছি না। তাহলে রাখবেন না? হাঁটতেও পারছি না যে। তাহলে লাফান। আরে মশাই, দেখতেই তো পাচ্ছেন কিরকম ঝামেলায় পড়েছি আমি। একটা কিছু যানবাহন পেলেই হলো, আমি অত ভাবি না। আমিও না। এত হালকাভাবে নেবেন না মশাই, খুব গুরুত্বপূর্ণ কারণে এক্ষুনি আমার একটা সাইকেল দরকার, আর ভাড়া হিসেবে আমি 1 গিনি দিতে রাজি আছি। কোথায় যেতে চান? ওই হোল্ডারনেস হলে। ও, ডিউকে চামচে মনে হচ্ছে। আসলে ডিউকের সঙ্গে আমাদের দেখা হলে তার আনন্দের সীমা পরিসীমা থাকবে না। তাই নাকি? কেন? আরে তার হারানো ছেলের খবর এনেছি বলে। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি আরজে অর্ণব, আর আজ কাহন আপনাদের শোনাবে স্যার আর্থার কোনান ডয়েলের দি অ্যাডভেঞ্চার অব দ্য প্রায়োরি স্কুল অবলম্বনে প্রায়োরি স্কুলের অপহরণ কাণ্ড। শার্লক হোমসের চরিত্রে সুভাষ, অন্যান্য চরিত্রে সুদীপ্ত, কৃষ্ণময়, তমজিৎ, আবির এবং আমি আরজে অর্ণব। গল্প শুরু করার আগে দুটো কথা। প্রথমটা বিধিসম্মত সতর্কীকরণ। সিগারেট বা অন্যান্য তামাক জাতীয় দ্রব্য খাবেন না, এগুলি ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। এবং দ্বিতীয়ত, কাহনের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য প্রায়োরি স্কুল অবলম্বনে প্রায়োরি স্কুলের অপহরণ কাণ্ড। বেকার স্ট্রিটে আমাদের নিজেদের নাট্যমঞ্চে নানা রকম নাটকীয় আসা যাওয়াই দেখেছি, কিন্তু ডক্টর থর্নিক্রফট হাক্সটেবল MA PhDর প্রথম আবির্ভাবের মতো চমকপ্রদ ও অসাধারণ আর কিছুই মনে পড়ছে না। এত বড় বড় ডিগ্রির অনুপাতে ভিজিটিং কার্ডটা নেহাতি ছোট বলে মনে হলো। কার্ড আসার কয়েক সেকেন্ড পরেই ঢুকলেন ভদ্রলোক। চেহারাটা যেমন বিশাল তেমনই জমকালো। সব মিলিয়ে দেখলে মনে একটু শ্রদ্ধা ভাব জাগে। মনে হয় এমন দশাশয় চেহারা যার, তিনি নিশ্চয়ই খুব সাহসী এবং আত্মবিশ্বাসী। কিন্তু আশ্চর্য, এমন চেহারা হওয়া সত্ত্বেও দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমেই সামনের টেবিলটা ধরে টলমল করে উঠলেন ভদ্রলোক। তারপর গিয়ে দড়াম করে পড়লেন মেঝের ওপর। ফায়ার প্লেসের পাশে বিছানো ভালুকের চামড়ার ওপর হাত পা ছড়িয়ে পড়ে রইল তার জ্ঞানহীন বিশাল চেহারা। আরে আরে, কি ওয়াটসন, ব্র্যান্ডিয়ান, কুইক! শার্লক ব্যস্ত হয়ে উঠে তাড়াতাড়ি একটা ছোট্ট বালিশ এনে গুঁজে দিল তার মাথার নিচে। আমি ফোঁটা ফোঁটা ব্র্যান্ডি ঢালতে লাগলাম 2 ঠোঁটের ফাঁক দিয়ে। নাড়ি দেখলাম, খুব আস্তে আস্তে চলছে বলে মনে হলো। কি মনে হচ্ছে ওয়াটসন? বললাম, মনে তো হচ্ছে খিদে আর ক্লান্তিতে একেবারে ভেঙে পড়েছেন ভদ্রলোক। শরীরের শেষ শক্তিটুকু খরচা করেছেন আমাদের এখানে আসার জন্য। ভদ্রলোকের পকেট থেকে রেলের টিকিট বার করে শার্লক বলল, উত্তর ইংল্যান্ডের ম্যাকেলটন থেকে এসেছেন দেখছি, রিটার্ন টিকিট কাটা। এখনো তো 12টা বাজেনি, অর্থাৎ ভদ্রলোক খুব সকাল সকাল রওনা দিয়েছেন বাড়ি থেকে। এই সময় কুঁচকোনো চোখের পাতা অল্প কেঁপে উঠল ভদ্রলোকের। তারপর একজোড়া শূন্য দৃষ্টি ধূসর চোখে ফ্যালফ্যাল করে তাকালো আমাদের দিকে। পরমুহূর্তেই ধর্মর করে উঠে পড়লেন ভদ্রলোক। লজ্জায় লাল হয়ে উঠেছিল তার মুখ। কিছু মনে করবেন না মিস্টার হোমস, আই এম এক্সট্রিমলি সরি। ভেতরে ভেতরে ভীষণ দুর্বল হয়ে গেছি চিন্তা ভাবনায়। বলছিলাম যে 1 গ্লাস দুধ আর একটা বিস্কিট পাওয়া যাবে, তাহলে মনে হচ্ছে চাঙ্গা হয়ে উঠবো। হ্যাঁ নিশ্চয়ই শার্লক, আমি তাহলে। হ্যাঁ, মিসেস হাডসনকে ডাক দাও, উনি দিয়ে যাবেন।
কিছুক্ষণ পর দুধ বিস্কুট খাওয়া শেষ হলো ডক্টর হাক্সটেবেলের। ধীরে ধীরে তার গাল আবার লাল হয়ে উঠল, দুধই ফিরে এলো তার চোখে। তিনি বললেন, মিস্টার হোমস, মিস্টার ওয়াটসন, আমি আপনাদের দুজনের কাছে আবারও ক্ষমা চাইছি। আসলে আসলে এত টেনশনে রয়েছি আমি, তাই তাই আমি নিজে এলাম এই একটাই কারণে, যাতে যাতে আপনাকে সাথে করে নিয়ে যেতে পারি মিস্টার হোমস। মানে ঠিক আছে, আপনি সুস্থ হয়ে নিন, তারপর কথা বলবেন। আমি এখন ঠিক আছি মিস্টার হোমস, কিন্তু কিন্তু আপনাকে আমার সাথে পরের ট্রেনে ম্যাকলটন যেতেই হবে। শার্লক দুদিকে মাথা নাড়ল, বলল, না মিস্টার হাক্সটেবল, ফেরেস ডকুমেন্টস আর অ্যাভর গ্যাবনের ট্রায়াল নিয়ে আমরা দুজনেই এই মুহূর্তে খুব ব্যস্ত, তাই লন্ডন ছেড়ে যাবার কোনো প্রশ্নই উঠছে না। হ্যাঁ, এবার যদি এর থেকেও জরুরি কোনো কেস আসে তাহলে নিশ্চয়ই ভেবে দেখব। ভীষণ গুরুত্বপূর্ণ মিস্টার হোমস। আপনি কি ডিউক অফ হোল্ডেনেসের একমাত্র ছেলের অপহরণকাণ্ডের কথা শোনেননি? সে কি, ডিউক অফ হোল্ডেনেস মানে ক্যাবিনেট মিনিস্টার? হ্যাঁ, আমরা চাইছিলাম না ঘটনাটা বাইরে আসুক, কিন্তু গত রাত্রে শুনলাম গ্লোব পত্রিকার মধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, তাই ভাবলাম আপনার কাছেও যদি খবরটা পৌঁছে থাকে। শার্লক হাত বাড়িয়ে বইয়ের তাক থেকে ওর বাঁধানো এনসাইক্লোপিডিয়ার ভলিউমটা বের করলো। হোল্ডারনেস ষষ্ঠ ডিউক, ব্যারন বেভারলি, আর্ল অফ কাস্টন। বাপরে, কি অসাধারণ লম্বা লিস্ট। হ্যালমশায়ারের লেফটেন্যান্ট ছিলেন, বিয়ে করেন স্যার চার্লসের মেয়ে এডিথকে। তাদের একমাত্র সন্তান লর্ড সাল্টার, অর্থাৎ আমাদের ডিউক অফ হোল্ডারনেস, রাইট? ওকেই, যিনি আবার কিনা ইংল্যান্ডের চিফ সেক্রেটারি অফ স্টেট। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, সন্দেহ নেই। হ্যাঁ, স্যার ভীষণ ধনীও বটে। আমি জানি মিস্টার হোমস, আপনি টাকা পয়সার খুব একটা ধার ধারেন না, কাজটাকে কাজ হিসেবেই দেখেন। তাও আপনাকে বলে দিই, লর্ড স্যাল্টায়ার বলেছেন যিনি তার ছেলেকে খুঁজে দিতে পারবেন তাকে 5,000 পাউন্ড পুরস্কার দেবেন, আর যে বা যারা এই অপহরণের জন্য দায়ী তাকে খুঁজে দিতে পারলে আরও 1,000 পাউন্ড। মিস্টার হাক্সটেবল, অফারটা সত্যি খুব লোভনীয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওয়াটসন, আমার মনে হয় আমাদের ডক্টর হাক্সটেবলের সাথে অবশ্যই যাওয়া উচিত, অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না, আমার কিসের আপত্তি? বেশ বেশ বেশ, ডক্টর হাক্সটেবল, এবার আপনি আমাকে ঘটনাটা একটু গোড়া থেকে খুলে বলুন তো, আর কিভাবে আপনি এটার সাথে জড়িয়ে পড়লেন সেটাও আমার জানা দরকার। আর হ্যাঁ, ঘটনাটা 3 দিন পরে কেন এলেন আমার কাছে, আগে কেন আসেননি? না না, অবাক হওয়ার কিছু নেই, আপনার চিবুক দেখেই ঘটনাটার দিনক্ষণ খুব ক্লিয়ার। নিন, শুরু করুন। চেয়ারে বেশ করে জাকিয়ে বসে স্বচ্ছন্দ সাবলীল ভঙ্গিমায় ভদ্রলোক গড়গড় করে বলে চললেন তার কাহিনী। আচ্ছা, প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে প্রায়রই একটা প্রিপারেটরি স্কুল, অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের প্রস্তুতি হয় এখানেই। স্কুলটি তৈরি হয়েছিল আমারই হাত ধরে, আর আমি বর্তমানে ওই স্কুলের প্রিন্সিপাল। 3 সপ্তাহ আগে ডিউক অফ হোল্ডারনেস যখন তার সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারকে পাঠালেন তার একমাত্র ছেলে এবং উত্তরাধিকারী 10 বছরের লর্ড স্যাল্টায়ারকে আমার স্কুলে ভর্তি করার জন্য, তখন আনন্দে আমার মন ভরে উঠেছিল। মনে হচ্ছিল সত্যি আমার স্কুলের সুনাম তাহলে চরমে পৌঁছবে। কিন্তু তখন ঘুণাক্ষরেও ভাবিনি যে আমার জীবনের চরমতম দুর্ভাগ্যের শুরু হতে চলেছে এরপর থেকেই। 1 মে তারিখে পৌঁছলো ছেলেটি। গ্রীষ্মকালীন পড়াশুনো শুরু হলো সেদিনই। ভারী মিষ্টি স্বভাব ছেলেটির, 2 দিনেই আমাদের সঙ্গে একেবারে মিশে গেল সে। আমি কিন্তু অবিবেচক নই মিস্টার হোমস, তাই এই কেসে অর্ধেক তথ্য দিয়েও লাভ নেই আমি জানি, তাই অকপটে আপনাকে সব খুলে বলছি। ছেলেটি বাড়িতে খুব সুখে ছিল না। ডিউকের বিবাহিত জীবন যে মোটেও শান্তিময় হয়নি এ গুপ্ত কথা জানে না এমন কেউ নেই। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্মতি অনুসারে বিচ্ছেদ হয় দুজনের মধ্যে। ডাচেস চলে যান দক্ষিণ ফ্রান্সে। এসব ব্যাপার এই তো সেদিনকার। মাকে খুবই ভালোবাসত ছেলেটি, এবং ডিউক ডাচেসের বিবাহিত জীবনের পরিসমাপ্তি ঘটলেও আগাগোড়া মা পেয়ে এসেছে ছেলের গভীর সহানুভূতি। এসব কথা সবাই জানে, আর শুধু এই কারণেই ডিউক তাকে আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছিলেন। দিন 15 মধ্যেই আমাদেরই একজন হয়ে উঠল ছোট্ট লর্ড স্যাল্টায়ার।
এবং বাইরে থেকে দেখে যতটা বোঝা যায়, এখানে এসে সে সত্যিই মনে প্রাণে সুখী হয়েছিল। 13ই মে রাত্রে, অর্থাৎ গত সোমবার রাত্রে তাকে শেষবারের মতো দেখা যায় প্রায়োরিতে। ওর ঘর 3 তলায়। সে ঘরে ঢুকতে হলে আর একটা বড় ঘরের মধ্যে দিয়ে আসতে হয়। 2জন ছেলেই ঘরটায় সে রাতে ঘুমিয়েছিল। ঘরের মধ্যে দিয়ে কাউকে যেতে দেখেনি তারা, কোনো শব্দও শোনেনি। কাজেই স্যালটায়ার যে ঘর দিয়ে যায়নি এ বিষয়ে কোনো সন্দেহই রইল না। তার নিজের ঘরে জানালা খোলা ছিল। খোলা জানালা থেকে মাটি পর্যন্ত মোটা আইভি লতা থাকায় আমরা পায়ের ছাপ খুঁজছিলাম মাটিতে, কিন্তু আমরা কিছুই পাইনি মিস্টার হোমস। না পেলেও বেরোবার সম্ভাব্য পথ শুধু এইটাই, এবং এ সম্পর্কে দ্বিমত থাকার কোনো কারণ নেই। মঙ্গলবার সকাল 7টায় আমরা জানতে পারলাম যে রাতারাতি ঘর থেকে উধাও হয়েছে লর্ড স্যালটায়ার। বিছানা দেখে বুঝলাম সে ঘুমোচ্ছিল। যাওয়ার আগে স্কুলের যা পোশাক, কালো ইটান জ্যাকেট আর গাঢ় ধূসর রঙের ট্রাউজার পরে নিয়েছিল। ঘরে যে কেউ ঢুকেছিল সেরকম কোনো চিহ্নই পাওয়া যায়নি। কন্টার নামে একজন সিনিয়র ক্লাসের ছেলে মাঝের বড় ঘরটায় থাকতো। ওর ঘুম খুব পাতলা, ধস্তাধস্তি বা চেঁচামেচির শব্দ কান এড়াতো না কন্টারের। মাঝের বড় ঘরটায় শুয়েছিল কন্টার, কিন্তু ও কিছু শোনেনি মিস্টার হোমস। লর্ড স্যালটায়ারের অন্তর্ধানের খবর কানে আসবা মাত্র আমি স্কুলের প্রত্যেককে ডেকে আনলাম, নাম ডেকে মিলিয়ে নেওয়ার জন্য। ছাত্র, শিক্ষক, চাকর-বাকর কেউ বাদ গেল না। তখনই জানা গেল যে লর্ড স্যালটায়ার একলা পালায়নি। জার্মান টিচার হেইডেগারও বেপাত্তা। তার ঘরও 3 তলায়, বাড়ির একদম শেষ প্রান্তে। লর্ড স্যালটায়ারের ঘরের একদম মুখোমুখি। বিছানা দেখে বুঝলাম হেইডেগারও ঘুমিয়েছিলেন, কিন্তু মেঝের ওপর পড়ে থাকা শার্ট আর মোজা দেখে মনে হলো যা হোক একটা কিছু গায়ে দিয়েই বেরিয়ে পড়তে হয়েছে তাকে। হেইডেগার কিন্তু আইভি লতা বেয়ে নেমেছেন, কেননা লনের ওপর যেখানে উনি নেমেছেন সেখানে তার পায়ের ছাপ আমরা পেয়েছি। লনের পাশে একটা ছোট্ট শেডে তার বাইসাইকেল রাখা থাকতো। শেড খুলে দেখলাম হেইডেগারের সঙ্গে তার সাইকেল উধাও হয়েছে। বছর 2 মতো আমার স্কুলে রয়েছেন হেইডেগার। খুব নির্ভরযোগ্য, সুপারিশ দেখিয়ে তাকে কাজে বহাল করেছিলাম আমি। কিন্তু সব সময় কেমন যেন মুষড়ে থাকতেন ভদ্রলোক, আর কথাবার্তা খুব একটা বলতেন না। ছাত্র বা শিক্ষক সবার কাছ থেকেই দূরে দূরে থাকার ফলে কেউই তাকে আপন বলে ভাবতে পারত না। যাই হোক, আজ পর্যন্ত ওদের কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার আমরা যে তিমিরে ছিলাম, আজ বৃহস্পতিবার সকালেও সেই তিমির থেকে এক চুলো এগোতে পারেনি। হোল্ডারনেস হলে গিয়েছিলাম তখনই। প্রায়োরি স্কুল থেকে হোল্ডারনেস হলের দূরত্ব মাত্র কয়েক মাইল। ভেবেছিলাম হয়তো হঠাৎ বাড়ির জন্য মন কেমন করায় বাবার কাছে ফিরে গেছে লর্ড স্যালটায়ার, কিন্তু সেখানেও কোনো খবর পাওয়া গেল না তার। উদ্বেগ আর উত্তেজনায় ডিউকের অবস্থা কী হয়েছে তা নিশ্চয়ই আপনি অনুমান করতে পারছেন মিস্টার হোমস। আর নিজে চোখেই তো দেখলেন আপনারা। এই 3 দিনের মধ্যে উৎকণ্ঠার দায়িত্ববোধ কুড়ে কুড়ে শেষ করে এনেছে আমার নার্ভের শক্তি। নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট টুকে নিল হোমস, তারপর কড়া সরে বলল, মিস্টার হাক্সটেবল, এত দেরিতে আমার কাছে এসে আপনি খুব অন্যায় করেছেন। অত্যন্ত গুরুতর অসুবিধার মধ্যে দিয়ে এবার আমায় তদন্তটা করতে হবে। যেমন ধরুন, 3 দিন পর ওই আইভি বা লন দেখে কোনো বিশেষজ্ঞের পক্ষেই কোনো কিছু বুঝে ওঠা সম্ভব নয়। মিস্টার হোমস, আমার কিন্তু কোনো দোষ নেই। হিজ গ্রেস মানে ডিউক নিজেই প্রকাশ্য কেলেঙ্কারি এড়ানোর জন্য এ খবর 5 কান হতে দেননি। পারিবারিক অশান্তি দুনিয়ার লোকে জানুক এ তার ইচ্ছা নয়। শুধু ইচ্ছা নয় বললে কম বলা হবে, এ ধরনের কিছু ভাবতে উনি শিউরে ওঠেন। পুরো 3টে দিন একদম বাজে নষ্ট হয়েছে। আচ্ছা, ভালো কথা, এই কেস নিয়ে অফিসিয়ালি কোনো তদন্ত হয়েছে বা হচ্ছে? হ্যাঁ, তবে সেদিকে কেউ কোনো সঠিক সূত্রই পাচ্ছে না। ব্যাপারটা খুব হতাশাজনক মিস্টার হোমস। সাথে সাথে যেটা জানা গেছিল সেটা হলো একটা ছেলে আর একজন মাঝবয়সী ভদ্রলোককে নাকি কেউ একসাথে ট্রেনে উঠতে দেখেছিল, কিন্তু কাল রাত্রেই লিভারপুলে ওদের খুঁজে বের করার পর দেখা যায় ওদের সাথে এই কেসের কোনো সম্পর্কই নেই। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি মিস্টার হোমস, আর সকাল হতেই আমি আপনার কাছে ছুটে এসেছি। এত জটিল একটা সমস্যা, অথচ কেউ কিচ্ছু বুঝতে পারছে না। কিন্তু তবুও এই সমস্যার সমাধান পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। কেসটা আমি নিলাম ডক্টর হাক্সটেবল। আর একটা কথা, লর্ড স্যালটায়ার আর জার্মান টিচারের মধ্যে আপনি কি কোনো কানেকশন খুঁজে পেয়েছেন? না, কোনো কানেকশন পাইনি।
আচ্ছা, ছেলেটি কি ওই টিচারের ক্লাসেই ছিল? না, যতদূর জানি দুজনের মধ্যে এর আগে কোনো রকম কথাবার্তাই হয়নি। ইন্টারেস্টিং। আচ্ছা, ছেলেটারও কি কোনো বাইসাইকেল আছে নাকি? না। আর কোনো সাইকেল উধাও হয়েছে? না। ঠিক তো? হ্যাঁ, একদম। গুড। আচ্ছা, তাহলে আপনি কি মনে করেন যে মাঝরাতে জার্মান টিচার ছেলেটাকে কোলে নিয়ে গা ঢাকা দিয়েছে? না না, একদম না। এটা সম্ভব না। তাহলে আপনার থিওরিটা কি শুনি? আমার মনে হয় বাইসাইকেলটা নিছক ধোঁকা ছাড়ার কিছু নয় মিস্টার হোমস। সাইকেলটা কোথাও লুকিয়ে রেখে দুজনে হাঁটা দিয়েছে কোনো গোপন জায়গার দিকে। রাইট ডক্টর হাক্সটেবল, কিন্তু ধোঁকাটা একটু বিদঘুটে রকমের মনে হচ্ছে না? আচ্ছা, সেটা অন্য কোনো সাইকেল ছিল কি? কয়েকটা ছিল। আপনার থিওরি অনুসারে দুজনেই যে সাইকেলে চড়ে গা ঢাকা দিয়েছে, এই ধারণাটাই যদি আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্য থাকে এই ডেগারে, তাহলে তার পক্ষে একটা না লুকিয়ে একজোড়া সাইকেল লুকোনোই স্বাভাবিক নয় কি? মনে তো তাই হয়। মিস্টার হাক্সটেবল, আমার শুধু মনে হয় না, আমার বিশ্বাস যে এটাই স্বাভাবিক। আপনাকে ধোঁকা দেওয়ার থিওরিটা এখানে খাটবে না। তদন্ত শুরু করার জন্য ঘটনাটির গুরুত্ব কিন্তু অনেকখানি। আস্ত একটা সাইকেল বেমালুম লোপাট করে নিয়ে গিয়ে লুকিয়ে রাখা বা নষ্ট করে ফেলাটাও খুব একটা সহজ কাজ নয়। আচ্ছা, আর একটা প্রশ্ন, অদৃশ্য হওয়ার আগের দিন কি ছেলেটার সাথে কেউ দেখা করতে এসেছিল? না। কোনো চিঠিপত্র এসেছিল তার নামে? একটা এসেছিল বটে। কার কাছ থেকে? বাবার কাছ থেকে। ছেলেদের চিঠি আপনি খুলেন নাকি? না না। তাহলে কি করে জানলেন চিঠিটা তার বাবার কাছ থেকে এসেছিল? আসলে খামের ওপর হোল্ডেনেস বংশের প্রতীক চিহ্ন ছিল। তাছাড়া ডিউক নিজের হাতে ঠিকানাও লিখেছিলেন। ওরকম অদ্ভুত আড়ষ্ট হাতের লেখা ডিউক ছাড়া যে আর কারো নয় সেটা আমি জানি। আর সবচেয়ে বড় কথা, এ চিঠির কথা ডিউকেরও মনে আছে। আচ্ছা, এই চিঠিটা পাওয়ার আগের চিঠিটা সে কবে পেয়েছে? এর আগে বেশ কিছুদিন পর্যন্ত তো নয়ই। আচ্ছা, ফ্রান্স থেকে, মানে তার মায়ের কাছ থেকে কোনো চিঠি এসেছিল তার কাছে? না, কোনো দিনই না। মিস্টার হাক্সটেবল, এসব প্রশ্নের পেছনে আমার উদ্দেশ্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। হয় লর্ড সাল্টায়ারকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে, নইলে সে নিজেই গেছে। দ্বিতীয় ক্ষেত্রে তার মতো বাচ্চা ছেলের পক্ষে বাইরের জগৎ থেকে কোনো রকম উৎসাহ বা ইন্সপিরেশন না পেলে এই ধরনের ডানপিঠের মতো কাজ করাটা সম্ভব নয়। আর কেউ যদি তার সাথে দেখা করতে না এসে থাকে, তাহলে নিশ্চয়ই চিঠিপত্রের মাধ্যমে এই উৎসাহ সে পেয়েছে। আর ঠিক সেই কারণেই আমি জানতে চাইছি যে কে কে তাকে চিঠি লিখেছিল। এই সম্পর্কে আপনাকে খুব একটা বেশি সাহায্য করতে পারবো বলে মনে হয় না মিস্টার হোমস। যতদূর জানি তার বাবা ছাড়া আর কেউ তাকে প্রায়োরিতে চিঠি লেখেননি। এবং যেদিন ছেলে উধাও হয়ে গেল সেদিনই এলো তার চিঠি, তাই তো? আচ্ছা, বাবা ছেলের মধ্যে সম্পর্ক কিরম ছিল ডক্টর? মানে বন্ধুর মতো কি? হিজ গ্রেস কারোর সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক রাখেন না। দেশের এবং দশের কাজ নিয়েই তাকে অহরহ ডুবে থাকতে হয়। কাজেই সাধারণ মানুষের মধ্যে যেসব আবেগ উচ্ছ্বাস দেখি, তার নামগন্ধও পাওয়া যায় না তার মধ্যে। তবে ওরই মাঝে ছেলের প্রতি তার স্নেহ ভালোবাসার অন্ত ছিল না। তার কড়া স্বভাবের নমুনাও কোনো দিন পায়নি লর্ড সাল্টায়ার। কিন্তু তবুও লর্ড সাল্টায়ার বেশি ভালোবাসত তার মাকে। হ্যাঁ, ঠিক তাই। কোনোদিন সে কথা তার নিজের মুখে শুনেছেন? না। ডিউকের মুখে? সর্বনাশ, না না মশাই, একেবারেই না। তাহলে জানলেন কি করে? হিজ গ্রেসের সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডারের সঙ্গে আমার কিছু গোপন কথাবার্তা হয়েছিল। মায়ের ওপর লর্ড সাল্টায়ারের দুর্বলতার খবর আমি তার মুখেই শুনেছি। ওকে। আচ্ছা, লর্ড সাল্টায়ার নিখোঁজ হওয়ার পর তার নামে আসা ডিউকের শেষ চিঠিটা কি ঘরে পেয়েছেন? না, আসলে আমার মনে হয় যাবার সময়ে চিঠিটা নিয়ে গেছে সে। বাই দ্য ওয়ে মিস্টার হোমস, আর তো দেরি করা যায় না, এবার রওনা হওয়া যাক। হ্যাঁ, ঠিক আছে, ঘোড়ার গাড়ি আনতে বলে দিই। মিনিট 15-এর মধ্যেই আমরা তৈরি হয়ে নিচ্ছি। ডক্টর হাক্সটেবল, রওনা হওয়ার আগে বাড়িতে টেলিগ্রাম পাঠানোর ইচ্ছা থাকলে আপনার প্রতিবেশী মহলে বেশ করে এই কথাটা ছড়িয়ে দিন যে পুলিশ এখনও লিভারপুল বা অন্য কোথাও তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে ধীরে সুস্থে আমরা কিছু কাজ সেরে নেব এই ক্রাইম সিনে পৌঁছে। আশা করি ওয়াটসন আর আমার মতো দুটো বাঘা হাউন্ডের নাকে ধরা পড়বে না। গন্ধ এখনো এমন ফিকে হয়ে যায়নি। সেদিন সন্ধ্যায় পিক কাউন্ট্রির শীত শীত স্বাস্থ্যকর আবহাওয়ায় এসে পৌঁছালাম আমরা। ডক্টর হাক্সটেবলের বিখ্যাত স্কুল এই অঞ্চলেই। স্কুলে পৌঁছতেই অন্ধকার ঘন হয়ে গেল চারিদিকে।
টেবিলের ওপর একটা কার্ড পড়েছিল। ডক্টর হাক্সটেবল ঘরে ঢুকতেই বাটলার এগিয়ে এসে ফিসফিস করে তার কানে কি একটা বলল। শুনেই রীতিমতো উত্তেজিত হয়ে আমাদের দিকে তাকালেন ডক্টর। বললেন, মিস্টার হোমস, ডিউক এসেছেন। সেক্রেটারি মিস্টার ওয়াইল্ডারকে নিয়ে উনি স্টাডিতে অপেক্ষা করছেন আমার জন্য। আপনারা আসুন, আলাপ করিয়ে দিই ওনার সাথে। আসুন। অতি বিখ্যাত এই রাজনীতিবিদের ছবির সঙ্গে অবশ্য আমি আগেই পরিচিত ছিলাম, কিন্তু ছবিতে শুধু মুখের আদলই দেখেছি। আসল মানুষটির সঙ্গে ছবির মানুষের আকাশ পাতাল তফাৎ। দীর্ঘ সম্ভ্রান্ত চেহারায় উগ্র আভিজাত্যের ছাপ, পোশাক পরিচ্ছদ একেবারে নিখুঁত, পাতলা মুখ কিন্তু বেশ গম্ভীর, দীর্ঘ নাক সামনের দিকে অদ্ভুতভাবে বাঁকা, মরা মানুষের মতো ফ্যাকাশে মুখের ওপর লাল টকটকে দাড়িটা কিরকম জানি বেমানান লাগে। তার সুদীর্ঘ দাড়িটা সাদা ওয়েস্টকোটের ওপরেও ঝুলে পড়েছিল, ফাঁক দিয়ে ঝিকমিক করছিল ঝকঝকে চিনটা। রাজপুরুষের মতোই জমকালো চেহারা ভদ্রলোকের। আগুনের চুল্লির সামনে বিছানো পশুর চামড়ার ওপর দাঁড়িয়েছিলেন উনি। ঘরে ঢুকতেই পাথরের মতো কঠিন চোখে তাকালেন আমাদের দিকে। পাশেই দাঁড়িয়েছিলেন খুব অল্প বয়সী এক তরুণ। তিনিই যে তার প্রাইভেট সেক্রেটারি ওয়াইল্ডার সেটা না বলে দিলেও বুঝতে পারছিলাম। ছোটোখাটো চেহারা ভদ্রলোকের, কিন্তু আকাশের মতো হালকা নীল চোখ আর চটপটে হাবভাব দেখলেই বোঝা যায় আকারে ছোট হলেও সতর্কতায় আর বুদ্ধির তীক্ষ্ণতায় অনেককেই হার মানিয়ে দিতে পারেন তিনি। আমরা ঘরে ঢুকতে না ঢুকতেই তিনি তীক্ষ্ণ স্বরে কথাবার্তা শুরু করে দিলেন। ডক্টর হাক্সটেবল, আজ সকালেই আমি এসেছিলাম আপনার লন্ডন যাওয়া বন্ধ করতে, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল আমার। শুনলাম আপনার লন্ডনে যাওয়ার উদ্দেশ্য হলো মিস্টার শার্লক হোমসকে আমন্ত্রণ জানানো এবং তাকে এই কেসের তদন্তভার দেওয়া। হিজ গ্রেস অত্যন্ত আশ্চর্য হয়ে গেছেন। ডক্টর হাক্সটেবল, এই ধরনের কিছু করবার আগে তার সঙ্গে আপনার পরামর্শ করা উচিত ছিল। আসলে আসলে যখনই শুনলাম যে পুলিশ ব্যর্থ হয়েছে। পুলিশ যে ব্যর্থ হয়েছে এ কথা হিজ গ্রেস মোটেই বিশ্বাস করেন না। কিন্তু মিস্টার ওয়াইল্ডার। ডক্টর হাক্সটেবল, আপনি তো ভালো করেই জানেন প্রকাশ্য কেলেঙ্কারি এড়ানোর জন্য কতখানি উদ্বিগ্ন হিজ গ্রেস। এই কারণেই তিনি মনে করেন এ ব্যাপার যত অল্প লোকে জানবে ততই মঙ্গল। যাক, যা হবার তা হয়েছে। এবার এবার প্রতিকারের কথা ভাবা যাক। কাল ভোরের ট্রেনে মিস্টার শার্লক হোমস লন্ডনে ফিরে গেলেই সব ঝামেলা মিটে যায়। নির্বিকার নিরুত্তাপ সুরে হোমস বলে উঠল, ডক্টর, এত তাড়াতাড়ি লন্ডনে যাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। উত্তর দেশের এই তাজা ফুরফুরে হাওয়ায় মনটা এত হালকা লাগছে যে কয়েকটা দিন আপনাদের এই জলভূমিতেই কাটিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে আমার। হ্যাঁ, এবার আপনার ছাদের তলায় মাথা গুঁজতে যদি না দেন তাহলে গায়ের সরাইখানা তো রয়েছেই। অবশ্য সে ব্যাপারে আপনি যা বলবেন তাই হবে। খুব ঝামেলায় পড়ে গেলেন ডক্টর হাক্সটেবল। বেচারি দোনামোনা দেখে বড্ড মায়া হলো আমার, কিন্তু এই শাঁখের করাতের মতো অবস্থা থেকে উদ্ধার করলেন ডিউক নিজেই। গুরুগম্ভীর গমগমে গলায় কথা বলে উঠলেন তিনি। ডক্টর হাক্সটেবল, মিস্টার ওয়াইল্ডারের বক্তব্যের সাথে আমি একমত। যাওয়ার আগে আমার সঙ্গে আপনার পরামর্শ করা উচিত ছিল, কিন্তু মিস্টার শার্লক হোমসকে যখন সবটা জানানোই হয়েছে তখন তাঁর সাহায্য না নেওয়ার কোনো মানেই হয় না। মিস্টার হোমস, সরাইখানায় না গিয়ে আমার হোল্ডারনেস হলে কয়েকদিন গেলে আমি খুব খুশি হব। ধন্যবাদ ইউক্রেস। তবে তদন্তের সুবিধার জন্য লর্ড সাল্টার যে জায়গা থেকে অদৃশ্য হয়েছেন সেখানে থাকাটাই আমার পক্ষে সুবিধাজনক হবে। যা ভালো বোঝেন। আমার বা মিস্টার ওয়াইল্ডারের কাছে যদি কোনো খবর আশা করেন তো জিজ্ঞেস করতে পারেন। আপনার সঙ্গে হলে দেখা করার দরকার হবে আমার। এখন শুধুমাত্র একটাই প্রশ্ন করব আপনাকে, আপনার ছেলের এই রহস্যজনক অন্তর্ধানের কোনো কারণ কি আপনি ভেবেছেন? না মশাই, কোনো খবরই পাইনি। বেশ, কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করতেই হচ্ছে। আচ্ছা, আপনার কি ধারণা এ ব্যাপারে ডাচেসের মানে আপনার প্রাক্তন স্ত্রীর কোনো হাত আছে? রীতিমতো দ্বিধায় পড়লেন ডিউক। একটু পর বললেন, দেখুন, আমার তা মনে হয় না। তাহলে তো বাকি থাকে আরেকটি সম্ভাবনা, মোটা টাকা আদায়ের জন্য কি হয়তো আপনার ছেলেকে কিডন্যাপ করেছে। আচ্ছা, এই ধরনের দাবি দাওয়া নিয়ে লেখা কোনো চিঠি আপনি পেয়েছেন? না। আর একটা প্রশ্ন ইয়োর গ্রেস, শুনলাম যেদিন লর্ড সাল্টার উধাও হয় সেদিনই আপনি তাকে একটা চিঠি লিখেছিলেন। না, তার আগের দিন লিখেছিলাম। এক্স্যাক্টলি, কিন্তু চিঠিটা তার হাতে সেদিনই পড়ে। হ্যাঁ।
আচ্ছা, আপনার চিঠিতে এমন কিছু ছিল কি যা পড়ার পর সে হয়তো বেসামাল হয়ে পড়তে পারে, বা হয়তো এই ধরনের কাজ করার মতো ইচ্ছে তার মনে জাগতে পারে? না না, সেরকম কিছুই ছিল না। চিঠিটা কি আপনি নিজেই পোস্ট করেছিলেন? ডিউক উত্তর দেওয়ার আগেই বেশ রেগে গিয়েই কথা বলে উঠলেন দ্য সেক্রেটারি। নিজের হাতে চিঠি ডাকে দেওয়ার মতো অভ্যাস এখনও হিজ গ্রেসের হয়নি। অন্যান্য চিঠির সঙ্গে এই চিঠিটাও স্টাডি টেবিলে রেখেছিলেন তিনি। আমি নিজে পোস্ট ব্যাগে ফেলে দিয়ে আসি তার চিঠিগুলো। এই চিঠিটাও সেসবের মধ্যে ছিল, সে বিষয়ে আপনার কোনো সন্দেহ নেই তো? একেবারেই না। এই চিঠিটা আমি চিঠির বান্ডিলের মধ্যেই লক্ষ্য করেছিলাম। সেদিন হিজ গ্রেস কটি চিঠি লিখেছিলেন? এই ধরুন 20 থেকে 30টা। দেখুন, চিঠিপত্র আমাকে একটু বেশি লিখতে হয়, কিন্তু এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না? একদম না ইয়োর গ্রেস, এগুলো জানা খুব জরুরি। এবার ডিউক বলে উঠলেন, আমি পুলিশকে বলে দিয়েছি দক্ষিণ ফ্রান্সে তদন্ত চালানোর জন্যে। আগেই বলেছি আপনাকে আমি, মিস্টার হোমস, এরকম নোংরা কাজ ডাচেস কোনোদিনই প্রশ্রয় দেবেন না। কিন্তু ছেলেটার মাথাটাকে উদ্ভট খেয়ালের একটা কারখানা বললেই চলে। হয়তো জার্মান মাস্টারের সাহায্য নিয়ে সে মায়ের কাছে পালিয়েছে। ডক্টর হ্যাক্সটেবল, আমরা এবার হলে ফিরব। শার্লকের মুখ দেখে বুঝলাম আরও কয়েকটা প্রশ্ন করার ইচ্ছে তার ছিল, কিন্তু মন্ত্রীমশাই হঠাৎ করেই কথাবার্তার উপর এমন জবনিকা টেনে দিলেন যে তারপর প্রশ্ন করা তো দূরের কথা, সাধারণ আলাপ আলোচনাও অসম্ভব। তার মতো অভিজাত পুরুষের পক্ষে নিজস্ব পারিবারিক ব্যাপার একজন আগন্তুকের সাথে আলোচনা করা যে একেবারেই অসহ্য, তার বুঝতে বাকি রইল না। আরও একটা ভয় বোধহয় তিনি পাচ্ছিলেন। হোমসের নতুন নতুন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো তার ডিউক জীবনের ইতিহাস প্রসঙ্গে এসে পড়বে। হয়তো সেক্ষেত্রে এমন কোনো তথ্য বেরিয়ে যাবে যেটাকে তিনি এতদিন ধরে পরিবারের 4 দেওয়ালের মধ্যেই ধরে রেখেছেন। সেগুলো হয়তো আর গোপন থাকবে না, সাধারণ লোকের মুখরোচক আলোচনার বস্তু হয়ে দাঁড়াবে। সেক্রেটারিকে নিয়ে ডিউক চোখের আড়ালে যেতেই হোমস আর একটুও দেরি করল না। স্বভাব মতো সঙ্গে সঙ্গে পরম আগ্রহে কাজ শুরু করে দিল। লর্ড স্যালটায়ারের ঘর তন্ন তন্ন করে পরীক্ষা করেও কোনো সমাধান পাওয়া গেল না। জানলা ছাড়া যে যাওয়ার রাস্তা নেই, এই বিশ্বাস আরও দৃঢ় হলো সমস্ত কিছু দেখার পর। জার্মান মাস্টারের ঘর থেকেও নতুন কোনো সূত্র পাওয়া গেল না। ভদ্রলোকের দেহের ভারে আইভি লতাগুচ্ছের গোড়ায় মাটির ওপর তার গোড়ালির ছাপও পেলাম। আর কোনো ছিদ্র লনের ওপর পাওয়া গেল না। শার্লক হোমস একা একাই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কোথায় গেল জানতেও পারলাম না। ফিরল রাত 11টার পর। দেখলাম কার কাছ থেকে একটা এই অঞ্চলের মস্ত বড় সামরিক মানচিত্র জোগাড় করে এনেছে সে। আমাদের ঘরে এসে বিছানার ওপর ম্যাপটা বিছিয়ে দিয়ে মাঝখানে ল্যাম্পটা রাখলো। তারপর শুরু হলো ধূমপান। মাঝে মাঝেই পাইপ খেতে খেতে ম্যাপের উপর এমনি কতকগুলো জায়গা দেখিয়ে বক্তৃতা দেবার কায়দায় বলে চলল সে। কেসটা খুব অ্যাডিকটিভ ওয়াটসন, সত্যি কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে এ ব্যাপারে। প্রথমে একটু জিওগ্রাফিটা বুঝে নাও, তদন্তের সময় খুব কাজে আসবে সব খুঁটিনাটি। আচ্ছা বেশ। ম্যাপটা দেখছো তো? এই কালো রঙের চৌকো জায়গাটি হলো প্রায়ারি স্কুল। আলপিনটা গেঁথে রাখলাম এখানে। আচ্ছা, এই যে লাইনটা দেখছো, এটা মেন রোড। দেখতেই পাচ্ছ সড়কটা স্কুলের পাশ দিয়ে পূব আর পশ্চিমে চলে গেছে। দুদিকে মাইল খানেকের মধ্যে রাস্তাটা থেকে কোনো শাখা পোশাখা বের হয়নি। জার্মান টিচার ছেলেটিকে নিয়ে যদি রাস্তা দিয়ে গিয়ে থাকে তাহলে এটাই সেই রাস্তা। হ্যাঁ, আর তো কোনো পথ চোখে পড়ছে না। ইয়েস ওয়াটসন, ইয়েস। এবং সৌভাগ্যক্রমে সেদিন রাতে এই রাস্তা দিয়ে যা কিছু গেছে তার একটা মোটামুটি হিসেব আমি পেয়েছি। আমার পাইপটা যেখানে রয়েছে এইখানে রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত একজন চৌকিদার পাহারায় ছিল। দেখতেই পাচ্ছ পূব দিকের প্রথম শাখা রাস্তা এটাই। চৌকিদারটা নিশ্চিতভাবে বলছে যে এক মুহূর্তের জন্যও সে চৌকি ছেড়ে এদিক থেকে ওদিক যায়নি, আর তার চোখে ধুলো দিয়ে কোনো ছেলে বা লোকই এই রাস্তা দিয়ে সে রাত্রে যায়নি। কনস্টেবলের সঙ্গে কথা বলে বুঝলাম ওয়াটসন, তাকে অনায়াসে বিশ্বাস করা চলে, কাজেই পূর্ব দিকের তদন্ত এখানেই ইতি। এবার আসা যাক অন্যদিকে। দেখছো এদিকে রেডবুল নামে একটা সরাইখানা রয়েছে। রেডবুলের ল্যান্ডলেডির শরীর অসুস্থ ছিল সেই রাতে। ম্যাকেলটন থেকে ডাক্তার ডেকে আনার জন্য লোক পাঠিয়েছিলেন ভদ্রমহিলা, কিন্তু অন্য কেস নিয়ে ব্যস্ত থাকায় ডাক্তার এলেন পরের দিন সকালে। কাজেই সারা রাত সজাগ থাকতে হয়েছে ওই সরাইখানার লোকেদের। আর শুধু সজাগ নয়, ডাক্তারের প্রতীক্ষায় রাস্তার উপর নজরও রাখতে হয়েছে তাদেরকে প্রতি মুহূর্তে।
তাই সে রাস্তা দিয়ে কোনো প্রাণী যে যায়নি এ খবর তারা বেশ জোর দিয়েই জানালো। সুতরাং ওদের সাক্ষ্যকে সত্য বলে মেনে নিয়ে বিনা বাক্য ব্যয়ে পশ্চিম দিকের তদন্তেও দাঁড়ি টানলাম। তাহলে ওয়াটসন, সংক্ষেপে আমরা কি পাচ্ছি না, চম্পট দেওয়ার সময় পলাতকেরা মেন রোড একেবারেই ব্যবহার করেননি। কিন্তু সাইকেলটা? ঠিক 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 ওয়াটসন, ঠিক সাইকেল প্রসঙ্গেও আসছি, এক্ষুনি দাঁড়াও। আপাতত শুধু যুক্তি দিয়ে আলোচনা করা যাক। এরা যদি রাস্তা দিয়ে গিয়ে না থাকে তাহলে বাড়ির উত্তর বা দক্ষিণ বরাবর এদের রওনা হতে হয়েছে রাতারাতি এই অঞ্চলটা পেরিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এবার এই দুটো নিয়ে, মানে এই দুটো সম্ভাবনা নিয়ে তুলনামূলক আলোচনা করা যাক। বুঝতেই পারছো, বাড়ির দক্ষিণ দিকে একটা বিরাট অঞ্চল, যেটা আসলে মস্ত বড় একটা আবাদি জমি ছাড়া কিছুই নয়। চাষের সুবিধার জন্য চাষিরা পাথরের দেওয়াল দিয়ে নিজেদের মধ্যে টুকরো টুকরো জমিতে ভাগ করে নিয়েছে অত বড় জমিটা। এ পথ দিয়ে সাইকেল যাওয়াটা অসম্ভব ওয়াটসন, কাজেই নাকচ হয়ে গেল এদিককার সম্ভাবনা। এবার এসে উত্তর দিকে। এদিকে দেখছি লম্বা লম্বা গাছে ছোটোখাটো একটা কুঞ্জবন, নাম লেখা রয়েছে র্যাগেট শ। আরও উত্তরে দেখছি ধুধু জলাভূমি লোয়ার গিলমোর, মস্ত বড় একটা জলাভূমি। বিস্তারে কম করে মাইল 10 তো বটেই, আস্তে আস্তে ঢাল উঠে গেছে ওপর দিকে। এই ধুধু তেপান্তরের একধারে হলো হোল্ডারনেস হল। রাস্তা বরাবর গেলে প্রায় 10 মাইল, আর জলাভূমির মধ্য দিয়ে গেলে 6 মাইল। বড় অদ্ভুত জায়গা ওয়াটসন। এরকম জনবসতি বিরল জায়গা সাধারণত দেখা যায় না। মাঝে মাঝে হঠাৎ কয়েকটা মাথা গোছবার মতো ঠাই জলাভূমির চাষিরা গরু ছাগল ইত্যাদি চড়াবার জন্য এরকম চালা বানিয়ে রেখেছে। চেস্টারফিল্ড হাই রোডে আবার আসার পর শুরু হচ্ছে জনবসতি, একটা গির্জা, কয়েকটা কুঁড়েঘর আর একটা মাত্র সরাইখানা। আর এরপর আচমকাই খাড়া হয়ে উঠেছে পাহাড়ের শ্রেণী। কাজেই বুঝতেই পারছো ওয়াটসন, আমাদের তদন্তটা শুরু করতে হবে এই উত্তর দিক থেকেই। কিন্তু সাইকেলটার কি হলো? আমি লেগে থাকি নাছড় বান্ধার মতো। আর এই তো মহাজালা। শোনো, ওস্তাদ সাইকেলিস্ট কখনো রাস্তার বাজ বিচার করে না, এবং বড় রাস্তাকে সে বাদ দিয়ে গুলিগুজির ভেতর দিয়েও অনায়াসেই চালাতেই পারে তারই 2 চাকার যান। আর এই জলাভূমিতেও অজস্র সরু সরু রাস্তার অভাব নেই। তাছাড়া সে রাত্রে জ্যোৎস্নার আলোতে সব কিছু পরিষ্কারই ছিল। আরে আরে, এটা এখান থেকে হোমস কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় কে যেন দারুণ উত্তেজিত হয়ে খটখট শব্দে টোকা দিল দরজায়। পর মুহূর্তেই ঘরে ঢুকলেন ডক্টর হাক্সটেবল স্বয়ং। হাতে একটা নীল রঙের ক্রিকেট খেলার টুপি, টুপির ওপর সোনালি জড়ি দিয়ে ভি আঁকা রয়েছে। পেয়েছি পেয়েছি মিস্টার হোমস, শেষ পর্যন্ত একটা সূত্র আমরা পেয়েছি। থ্যাংক গড। এবার এবার পাওয়া গেছে ছেলেটার হদিশ। এই যে টুপি, এই টুপি লর্ড স্যালটায়ারের মিস্টার হোমস। কোথায় পেলেন? জলায় একদল জিপসি আস্তানা গেড়েছিল তাদের ভ্যানে। মঙ্গলবার পাত্তারি গোটায় ওরা, আর আজকে পুলিশ ওদের পিছু নিয়ে ক্যারাভ্যান তল্লাশ করতেই এই টুপি পাওয়া যায়। ওরা কি বলছে? ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা ছাড়া কি আর বলবে মিস্টার হোমস। মঙ্গলবার সকালে ওরা নাকি টুপিটাকে জলাভূমিতে পড়ে থাকতে দেখেছিল। রাস্কেল কোথাকার, সব জানে ওরা। ছেলেটাকে কোথায় গুম করে রাখা হয়েছে সে খবর ওরা ছাড়া আর কেউ দিতে পারবে না। আপাতত তো হাজতে পচু ক্ষতবাগারা, তারপর আইনের চোখরাঙানি তো আছেই। আর তাতেও না হলে ডিউকের টাকার জোরে মুখ খুলবে ওদের। ঠিক আছে, চলি মিস্টার হোমস। আনন্দে আটখানা হয়ে ডক্টর বেরিয়ে যাওয়ার পরেই হোমস বলল, খবরটা মোটামুটি খারাপ নয় ওয়াটসন। সূত্র হিসাবের মূল্য কতখানি জানি না, কিন্তু এ থেকে যে থিওরি পাওয়া যাচ্ছে তার মূল্য অনেক। সমস্ত তৎপরতা লোয়ার গিল মুড়েই সীমিত রাখতে হবে, আর কোথাও নয়। জিপসিদের গ্রেপ্তার করা ছাড়া পুলিশ এই অঞ্চলে সত্যিকারের কোনো কাজ করতেই পারেনি। ওয়াটসন, দেখেছো জলার ওপর দিয়ে একটা জলের ধারা বয়ে গেছে? ম্যাপে তো দাগ দেওয়াই রয়েছে দেখছি। মাঝে মাঝে ধারাটা চওড়া হয়ে মিশেছে নিচু জলা জায়গায়। ধারাটা বিশেষ করে দাগানো হয়েছে এই স্কুল আর হোল্ডারনেস হলের মাঝামাঝি জায়গাটায়। এখন আবহাওয়া যা শুকনো, তাতে জলাভূমির অন্যদিকের মাথা খুঁড়লেও পায়ের দাগ টাগ পাওয়া যাবে বলে মনে হয় না। চিহ্ন টিহ্ন পেলেও পাওয়া যেতে পারে শুধু ওই স্যাঁতস্যাঁতে জায়গাটাই। ওয়াটসন, কাল ভোরেই তোমায় ডাক দেবো, দেখা যাক দুজন মিলে কোনো রহস্যের কিনারা করতে পারি কিনা। আচ্ছা বেশ বেশ, তাই হবে। কাল সকালে দেখা হচ্ছে তাহলে। আপাতত গুড নাইট। সবে পাখির ডাক শুরু হয়েছে, সূর্যের লাল আভা দেখা দিয়েছে পূর্ব দিকে। হোমস টেনে তুলল আমায়। গুড মর্নিং ওয়াটসন, আশা করি খুব ভালো ঘুম হয়েছে। চোখ মেলেই দেখলাম বিছানার পাশে ওর দীর্ঘ মূর্তি দাঁড়িয়ে। অত ভোরেও একেবারে সেজে গুজে তৈরি হয়ে নিয়েছে।
মনে হলো ইতিমধ্যে এক চক্কর ঘোরাও হয়ে গেছে। আমি চোখ খুলতেই ও বলল, লন আর সাইকেল একবার শেডটা দেখে এলাম ওয়াটসন। র্যাগেট শয়ের মধ্য দিয়েও একটু এক পাক ঘুরে এলাম। ও হ্যাঁ ওয়াটসন, পাশের ঘরে তোমার হট চকলেটটা তৈরি হয়ে পড়ে রয়েছে। চটপট তৈরি হয়ে নাও, আজকে অনেক কাজ সারতে হবে। দু টুকরো হীরের মতো ওর চোখ দুটো যেন জ্বলছিল। এই সময়গুলোতে হোমসকে দেখলে বোঝা যায় ও এক অন্য ধাতুতে তৈরি। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারলাম আজকের দিনটা বেশ খাটাখাটনি যাবে বলে মনে হচ্ছে। কিন্তু তবুও চরম নিরাশার মধ্যে দিয়ে শুরু হলো আমাদের অভিযানের প্রথম পর্ব। অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম জলাভূমিতে। গাছপালার পচা শিকড়ে বোঝাই রাঙামাটির ওপর দিয়ে ব্লাড হাউন্ডের মতো এগিয়ে চললাম আমরা দুজনে। হাঁটতে হাঁটতে এসে পড়লাম জলাভূমি আর হোল্ডনেস হলের মাঝখানে একটা চওড়া সবুজ জলা জায়গায়। ছেলেটা যদি বাড়ির দিকে গিয়ে থাকে তাহলে এই পথ দিয়ে তাকে যেতেই হয়েছে। সেক্ষেত্রে কোনো রকম চিহ্ন না রেখে তার পক্ষে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কিন্তু সে তো নয়, এমনকি জার্মান মাস্টারও যে এই পথ দিয়ে কখনো গিয়েছিল তার কোনো চিহ্নই দেখতে পেলাম না। মুখ কালো করে হোমস সবুজ জলাভূমির কিনারা বরাবর হাঁটতে লাগলো। প্যাচ প্যাচে কাদা জমির ওপর সে ভাবছিল কারো একটা পায়ের ছাপ দেখা যাবে। ভেড়ার পায়ের ছাপ দেখতে পেলাম কয়েক মাইল ধরে, গরুর পায়ের ছাপও পেলাম, কিন্তু ওই পর্যন্তই। নতুন কিছুই ধরা পড়ল না আমাদের চোখে। খুব হতাশ হয়ে গেল হোমস। শূন্য চোখে জলাভূমির ধু ধু বিস্তারের দিকে তাকিয়ে বলল, এদিকটা তো কোনো রকমে হলো, ওদিকে একটা নিচু জলা জায়গা রয়েছে তাই না? মাঝামাঝি এক ফালি জমিও দেখতে পাচ্ছ। আরে আরে একি ওয়াটসন, এটা কি দেখছি এখানে? কালো ফিতের মতো সরু একটা রাস্তার ওপর এসে পড়েছিলাম আমরা। ঠিক মাঝখানে ভিজে মাটির ওপর দেখলাম একটা স্পষ্ট সাইকেলের দাগ। এই তো পেয়েছি শার্লক, এদিকে দেখো। কিন্তু হোমস যেন হতভম্ব হয়ে মাথা নাড়তে লাগলো আপন মনে। ওর চোখে মুখে আনন্দের উচ্ছ্বাস দেখলাম না। বলল, হ্যাঁ সাইকেলের চাকার দাগ তো বটেই, কিন্তু সেই সাইকেলটা নয় যেটা মিসিং। ওয়াটসন, টায়ারের 42 রকমের বিভিন্ন ছাপের সঙ্গে আমার পরিচয় আছে। এই ছাপটা ডানলপ টায়ারের বাইরের কভারের ওপর একটা দাগও আছে, ওই দেখো। কিন্তু আমাদের জার্মান টিচারের হেইডেগারের ছিল পামার টায়ার লাগানো, ভিজে মাটির ওপর যেটার লম্বা লম্বি স্ট্রাইপের ছাপ পড়ে। কাজেই এই সাইকেলটা হেইডেগারের সাইকেল নয়। তাহলে নিশ্চয়ই ওই ছেলেটার হবে। তা হতো যদি প্রমাণ করতে পারতাম যে তারও একটা সাইকেল ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা আমরা পারিনি। ওয়াটসন, এই দাগটা সৃষ্টি যার সাইকেলে, সে কিন্তু স্কুলের দিক থেকেই এসেছে। আচ্ছা, স্কুলের দিকেও তো যেতে পারে। মাই ডিয়ার ওয়াটসন, একটু ভালো করে দেখো। যে ছাপটা গভীর হয়ে ফুটে ওঠে মাটির ওপর, সেটা কিন্তু পেছনের চাকার, কারণ শরীরের ভারটা তো বেশিরভাগ পেছনের চাকার উপরেই পড়ে। ওয়াটসন, কয়েকটা জায়গায় লক্ষ্য করলে দেখবে যে পেছনের চাকাটা অনেকবার সামনের চাকার হালকা অগভীর ছাপের ওপর দিয়ে গেছে। সুতরাং স্কুলের দিক থেকে আসছিল সাইকেলটা। আমাদের বর্তমান তদন্তের সঙ্গে এ ব্যাপারে সম্পর্ক থাকুক আর না থাকুক, আমরা চাকার দাগ বরাবর গিয়ে দেখব যে কোথা থেকে এসছে সাইকেলটা। করলাম তাই। কয়েকশো গজ যাওয়ার পরেই জলাভূমির ভিজে মাটি ছেড়ে বেরিয়ে আসতেই টায়ারের দাগও মিলিয়ে গেল। আবার পিছিয়ে এলাম খানিকটা। এক জায়গায় দাগের উপর ঝিরঝির করে বয়ে চলেছিল একটা ছোট ঝর্ণা। এখানে পেলাম আবার একটা সাইকেলের দাগ, কিন্তু গরুর খুরের অজস্র ছাপে দাগ প্রায় নষ্ট হয়ে গেছে বললেই চলে। এরপর আর কোনো ছাপ নেই। রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে স্কুলের পেছন দিককার এবড়ো খেবড়ো বনের দিকে। বুঝলাম সাইকেলের আবির্ভাব ঘটেছে ওই বনের ভেতরেই। হাতের ওপর চিবুক রেখে একটা পাথরের চাঁইয়ের ওপর বসে পড়ল হোমস। পরপর দুটো সিগারেট শেষ করে ফেললাম, কিন্তু হোমস সেই এক জায়গাতেই বসে রইল পাথরের মূর্তির মতো। আরও দুটো সিগারেট ছাই হয়ে যাওয়ার পর হোমস বলল, আচ্ছা ওয়াটসন, এমনও তো হতে পারে যে অচেনা ছাপ ফেলার উদ্দেশ্যে খুব চালাক কেউ সাইকেলিস্ট রওনা হওয়ার আগে টায়ার দুটো পাল্টে নিয়েছে। এ ধরনের বুদ্ধি যে ক্রিমিনালের মাথায় আসে, তার সঙ্গে বুদ্ধির লড়াইতে যে কি আনন্দ ওয়াটসন। যাই বলো, আপাতত এই প্রশ্নের সমাধান না করে চলো জলাভূমির দিকেই ফিরে যাই। এখনো অনেক কাজ বাকি আছে ওদিকে, চলো। ভিজে ভিজে জমির ওপর আবার শুরু হলো আমাদের অভিযান। চোখে মাইক্রোস্কোপ লাগিয়ে ধুলো থেকে সোনা খোঁজার মতো তন্ন তন্ন করে অত্যন্ত নগণ্য জিনিসও খুঁটিয়ে দেখতে বাকি রাখলাম না। কিছুক্ষণ পরেই আমাদের এই পরিশ্রম সার্থক হলো।
ফলাফল পেলাম হাতে নাতে। জলাভূমির নিচের অংশে আড়াআড়িভাবে একটা পাঁকাল রাস্তা চোখে পড়ায় সেদিকেই এগোচ্ছিলাম। এমন সময় কিছুটা এগিয়ে গিয়ে হোমস সোল্লাসে চিৎকার করে উঠল, ওয়াটসন, ওয়াটসন, এদিকে এসো শিগগিরই। পথটার ঠিক মাঝখানে এক গোছা টেলিগ্রাফের সূক্ষ্ম তারের মতো একটা লম্বা ছাপ, পামার টায়ার। মহা খুশিতে রীতিমতো চেঁচামেচি জুড়ে দিল হোমস। বলল, ওয়াটসন, এই হলো হেইডেগারের সাইকেল। এবার আর ভুল হবার জো নেই। কি বল ওয়াটসন, এবার যুক্তিগুলো আমার ঠিক লাগছে? অভিনন্দন শার্লক। না না, অভিনন্দন জানিও না বন্ধু, এখনো যে অনেকটা পথ যেতে হবে। যাই হোক, চলো আর একটু হাঁটি। এবার এই পামার টায়ারটা যে কত দূর গেছে সেটাই দেখতে হবে, তবে বেশি দূর যেতে হবে বলে আমার মনে হয় না। কিছু দূর এগিয়ে দেখলাম জলাভূমির এদিককার অংশে নরম মাটির টুকরো টুকরো জমির সংখ্যা কম নয়, কাজেই মাঝে মাঝে পামার টায়ার অদৃশ্য হয়ে যাচ্ছিল চোখের সামনে থেকে। কিন্তু একেবারে নয়, কিছুক্ষণের মধ্যেই আবার তাকে খুঁজে পাচ্ছিলাম সামনের দিকে এগিয়ে গেলেই। হোমস বলল, একটা জিনিস লক্ষ্য করেছো ওয়াটসন, লোকটা কিন্তু সাইকেলের স্পিডটা এবার বাড়িয়ে দিয়েছে। এই যে এই ছাপটা দেখো, দুটো টায়ারের দাগে কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে এখানে। লক্ষ্য করেছো দুটো চাবি কেমন সমান গভীর? এর মানে কি বলতো? এর মানে হলো হেইডেগার হ্যান্ডেল বারের ওপর দেহের ভর দিয়ে সাইকেল চালিয়েছে। তীর বেগে সাইকেল চালাতে গেলে সামনের দিকে এইভাবে ঝুঁকে পড়তে হয়। আরে এখানে একবার আছাড়ও খেয়েছে দেখছি সাইকেল নিয়ে। ওয়াও, ফাটাফাটি। বেশ কয়েক গজ পর্যন্ত টায়ারের সুস্পষ্ট ছাপ নষ্ট হয়ে গেছে, অনেকটা জায়গা জুড়ে একটা ধ্যাবড়া দাগে। তারপর কতগুলো পায়ের ছাপ। ঠিক তার পরেই দেখা যাচ্ছে আবার পামার টায়ার। পাঁকের ওপর তো চাকা পিছলে পড়ে গেছে মনে হচ্ছে। তোমড়ানো মোচড়ানো কাঁটা ফুলের একটা শাখা তুলে ধরল হোমস। দেখলাম টুকটুকে লাল রঙে ছোপ লেগেছে হলুদ কুঁড়িগুলোয়। এমনকি রাস্তার ওপরে আরও কয়েকটা জায়গায় দেখলাম চাপ চাপ জমাট রক্তের কালো দাগ। খারাপ লক্ষণ, ভীষণ খারাপ ওয়াটসন। বিড়বিড় করতে থাকে হোমস। ওয়াটসন, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, সরে দাঁড়াও। এলোমেলো পায়ের ছাপ আর একটিও নয়। ওয়াটসন, কি দেখছি জানো? আহত হয়ে পড়লেন হেইডেগার, তবু দাঁড়িয়ে উঠলেন রক্তাক্ত দেহে, বসলেন আবার সাইকেলের সিটে। শুরু হলো যাত্রা। কিন্তু নতুন দাগ তো আর দেখছি না। পাশের সরু পথটায় গরু, ঘোড়া, মোষ, ভেড়া এদের চলার চিহ্ন তো দেখছি অনেক। আচ্ছা, ষাঁড়ের গুঁতো টুতো খাননি তো? না 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 না, অসম্ভব অসম্ভব। কিন্তু দ্বিতীয় প্রাণীর চিহ্ন তো দেখছি না। হে ওয়াটসন, চলো এগিয়ে যাই, যা থাকে কপালে। রক্তের দাগ আর এই চাকার ছাপ, এই এখন আমাদের সম্বল। চোখে ধুলো দিয়ে সরে পড়া এবার আর সম্ভব নয় বাঁচাতনের পক্ষে। এবারের অনুসন্ধান পর্ব হলো খুবই সংক্ষিপ্ত। ভিজে ভিজে চকচকে পাথরের ওপর দিয়ে হঠাৎ এগিয়ে গেছে পামার টায়ার। তারপরেই সামনের দিকে তাকাতেই হঠাৎ আমার চোখে পড়ল ঘন কাঁটা ঝোপের মধ্যে ঝকঝকে ধাতুর মতো কি একটা জিনিস। ভেতর থেকে টেনে বের করলাম একটা পামার টায়ার লাগানো সাইকেল। সাইকেলটার একটা প্যাডেল পুরো দুমড়ে গেছে, সামনের দিকটা আগাগোড়া ভিজে গেছে ফোঁটা ফোঁটা রক্তে। এখানে যে বীভৎস একটা ঘটনা ঘটে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঝোপের অন্যদিকে একটা জুতো দেখে আমরা দৌড়লাম। দেখতে পেলাম আমাদের হতভাগ্য সাইক্লিস্টকে। বেশ লম্বা চেহারা ভদ্রলোকের, এক মুখ ঘন দাড়ি, চশমার একটা কাঁচ ভাঙা। বোঝাই যাচ্ছিল মাথার ওপর প্রচণ্ড আঘাত পাওয়ায় মৃত্যু হয়েছে তার। মাথার সামনের দিকটা একেবারেই থেঁতলে গেছে। এরকম মারাত্মক আঘাত পাওয়ার পরেও যে মানুষ এতটা পথ আবার সাইকেল চালিয়ে আসতে পারে তার প্রাণশক্তি আর সাহসের প্রশংসা করতেই হয়। ভদ্রলোকের পায়ে জুতো আছে বটে, কিন্তু মোজা নেই। বুকের খোলা কোটের নিচে দেখলাম রাত্রে পরার একটা নাইট শার্ট। না, আর কোনো সন্দেহই নেই, এই লাশ সেই পলাতক জার্মান টিচার হেইডেগারের। সশ্রদ্ধভাবে খুব সাবধানী হাতে দেহটা উল্টে ফেলে অন্যমনস্ক হয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষা করল হোমস। তারপর কিছুক্ষণ ডুবে রইল গভীর চিন্তায়। তার কুঁচকোনো কপালের অজস্র রেখা দেখে বেশ বুঝলাম এই শোচনীয় আবিষ্কারে আমাদের সত্যিকারের সমস্যার সমাধান কিছু হয়নি, এবং আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। বেশ কিছুক্ষণ পরে ও বলল,
কি যে করব ভেবে পাচ্ছি না ওয়াটসন। আমার নিজের মত হচ্ছে তদন্ত চালিয়ে যাওয়া। ইতিমধ্যে পামার টায়ারের রহস্য নিয়ে এত সময় নষ্ট করে ফেলেছি যে আর একটা ঘন্টাও বাজেভাবে কাটাতে আমি রাজি নই। ইনফ্যাক্ট আমার মনে হয় পুলিশের কানেও এখনকার খবর পৌঁছে দেওয়ার কর্তব্য আমাদেরই। অন্তত বেচারা টিচারের দেহটার গতি যাতে হয় সে ব্যবস্থাও তো করা দরকার। আচ্ছা, খবর কিন্তু আমিই দিয়ে আসতে পারি, তুমি এদিকটা দেখো না হয়। কিন্তু বন্ধু, তোমার সঙ্গ আর সাহায্য যে আমার এখন বিশেষ দরকার। এক সেকেন্ড, ওই যে ওই লোকটা পচার শেকড় মেশানো মাটি কাটছে, ওকে ডাকো তো, ওকে দিয়ে খবরটা পাঠানো যাক। আচ্ছা দেখছি, দাঁড়াও। চাষি লোকটাকে ডেকে আনলাম। খুন খারাপি দেখে তো তার ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। হোমস একটা চিরকুট লিখে তার হাতে দিল, বলল ডক্টর হাক্সটেবলের কাছে পৌঁছে দেওয়ার জন্য। লোকটা চলে যেতে হোমস বলল, ওয়াটসন, আজ সকালে তাহলে মোট 2টো সূত্র পেলাম। তদন্ত শুরু করবার আগে একবার ভেবে নেওয়া যাক আমাদের হাতে এই মুহূর্ত পর্যন্ত কী কী তথ্য এসছে। শুধু খুব প্রয়োজনীয় পয়েন্টগুলোই একবার ছালিয়ে নিই। চলো। আচ্ছা বেশ, চলো। সবার আগে একটা বিষয় তোমায় বলে দিই ওয়াটসন, ছেলেটা সম্পূর্ণ নিজের ইচ্ছেই পালিয়েছে স্কুল ছেড়ে। নিজের ইচ্ছেই? তুমি শিওর? নিজেই জানলা গোলে আইভিলতা বেয়ে নিচে নেমেছে সে। যাওয়ার সময় হয় একলা গেছে আর না হয় সঙ্গে কাউকে নিয়েছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা বেশ, দেখো তোমার সিদ্ধান্তে সাধারণত আমি সন্দেহ প্রকাশ করি না। তারপর? বেশ, এবার তাহলে আসা যাক হতভাগ্য ওই জার্মান টিচারের প্রসঙ্গে। যাওয়ার সময় ফিটফাট হয়ে বেরিয়েছে আমাদের হারিয়ে যাওয়া ছেলেটি। তার মানে সে জানতো যে সে কি করতে চলেছে। কিন্তু জার্মান টিচার হেইডেগার মোজা না পরেই বেরিয়ে পড়লেন। খুব অল্প সময়ের মধ্যেই তাকে তৈরি হতে হয়েছিল, তাই মোজা পরবার সুযোগ তার হয়নি। বেশ, কিন্তু হেইডেগার গেলেন কেন? কারণ শোবার ঘরের জানলা দিয়ে ছেলেটা যে পালিয়ে যাচ্ছে সেটা উনি দেখতে পেয়েছিলেন, আর সাইকেল নিয়ে পিছু করে ছেলেটিকে ফিরিয়ে আনাই ছিল ওনার উদ্দেশ্য। কিন্তু ওই বেরোনোই হলো ওর কাল। আমারও তাই মনে হয়। ওয়াটসন, এবার আসছে বিতর্কের সবচেয়ে গোলমেলে অংশে। একটা ছেলের পিছু নেওয়ার ইচ্ছে থাকলে যে কোনো পুরুষের পক্ষে পেছন পেছন দৌড়ানোই স্বাভাবিক, কেননা দৌড়ে তাকে টেক্কা দেওয়া তো একটি ছোট ছেলের পক্ষে সম্ভব নয়। কিন্তু অবাক কাণ্ড, জার্মান মাস্টার এই সহজ পথ না নিয়ে শরণ নিলেন সাইকেলের। শুনেছি ভদ্রলোক ওস্তাদ সাইক্লিস্ট ছিলেন এবং উনি কখনোই তার এই বাইসাইকেলের সাহায্য নিতেন না যদি না উনি দেখতেন যে ছেলেটি চম্পট দেওয়ার জন্য সাহায্য নিয়েছে একটি বাহনের। এই তো আরেকটা বাইসাইকেলের সম্ভাবনা এসে গেল। কিন্তু দেখাই যাক ওয়াটসন, তাড়াহুড়ো করবো না আমরা। স্কুল থেকে 5 মাইল দূরে খুন হলেন হেইডেগার। মনে রকম মৃত্যু কিন্তু বন্দুকের গুলিতে নয়, শক্তিশালী হাতের অত্যন্ত বর্বরোচিত আঘাতে। বুলেট ছুড়ে মানুষ খুন করা যে কোনো মানুষের পক্ষেই সম্ভব, ওই বাচ্চা ছেলেটিও সেটি করতে পারত। কিন্তু মাথার খুলি গুঁড়ো করে পাশবিক আঘাত হানার ক্ষমতা তার হাতে নেই। কাজেই ছেলেটির রাত্রের পালিয়ে যাওয়ার সঙ্গী ছিল আরও আরেকজন, এবং অত্যন্ত দ্রুত গতিতে এই 5 মাইল পথ তারা পেরিয়ে এসেছিল। কেননা এই সুদীর্ঘ পথেও হেইডেগারের মতো পাকা সাইকেলিস্টও তাদের পেরিয়ে যেতে পারেনি। কিন্তু জায়গাগুলো পর্যবেক্ষণ করে আশেপাশের জায়গা জমি তন্ন তন্ন করে দেখে আমরা পাচ্ছিটা কি না, গরু মোষ ভেড়ার আনাগোনার চিহ্ন, ব্যাস, আর কিচ্ছুই নয়। বেশ খানিকটা জায়গা ঘুরে এসেও 50 গজের মধ্যে কোনো পথঘাটের সন্ধান পেলাম না ওয়াটসন। খুনের সঙ্গে আর একজন সাইকেলিস্টেরও কোনো সম্পর্ক নেই, এমনকি কোনো মানুষের পায়ের ছাপও নজরে এলো না। তাহলে ওরা গেলটা কোথায় ওয়াটসন? হাওয়ায় মিশে গেল? হোমস, কি বলছো তুমি? হাওয়ায় মিশে যাওয়া তো সম্ভব না, মানে এটা তো অসম্ভব। অসম্ভব কথাটা কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং ওয়াটসন, কিন্তু অসম্ভব এটা একেবারেই নয়। হয় আমার বলার ধরনটা ভুল, আর না হয় ভুল লুকিয়েছে যা বলেছি তার মধ্যে। কিন্তু ওয়াটসন, তুমি নিজের চোখেই তো সব দেখলে। আমি যে যুক্তিগুলো দিলাম সেগুলো কি তোমার ভুল মনে হচ্ছে? আচ্ছা, আছাড় খাওয়ার পর মাথার খুলি ভেঙে যায়নি তো? এরকম একটা জলা জায়গায় ওয়াটসন? দূর, আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। আরে ভাইয়া, বলোটা কি? অনেকগুলো ঘোরালো সমস্যার সমাধান তো করলাম আমরা। মাল মশলা অনেক পেয়েছি ওয়াটসন, এখন শুধু তাদের কাজে লাগানো বাকি। পামার পর্ব তো শেষ হলো, এবার এসো ডানলাপ টায়ারের দাগের পিছু নিয়ে দেখা যাক কোথায় পৌঁছচ্ছি আমরা। চলো। শুরু হলো ডানলাপ টায়ারের চিহ্নিত পথে শিকারি কুকুরের মতো আমাদের অভিযান। একটু দূরে যাওয়ার পরেই জলাভূমি আস্তে আস্তে ঢালু হয়ে উঠে গেল ওপর দিকে। জলের ধারা পেছনে ফেলে এসে পড়লাম একটা বড় ঝোপঝাড়ের সামনে। এরকম জায়গায় আর কোনো চিহ্নই পাওয়া সম্ভব নয়। শেষবারের মতো যেখানে ডানলাপ টায়ারের চিহ্ন দেখলাম সেখান থেকে হোল্ডারনেস হলের দিকে যাওয়া যায়। কয়েক মাইল দূরে বাঁ দিকে হলের আকাশ ছোঁয়া জমকালো চূড়াগুলো চোখে পড়ছিল। আবার সামনের দিকে চেস্টারফিল্ড হাই রোডের পাশে ধূসর গ্রামটার দিকেও যাওয়া সম্ভব।
নোংরা অপরিচ্ছন্ন সরাইখানাটার দিকে এগোচ্ছিলাম, দূর থেকেই দরজার ওপর লড়াইয়ে মোরগের প্রতীকটা দেখা যাচ্ছিল। এমন সময় আচমকা যন্ত্রণার একটা আওয়াজ করে আমার কাঁধ চেপে ধরে পড়তে পড়তে নিজেকে সামলে নিল হোমস। আরে কি করে লাগলো? আরে দেখি দেখি, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক আছে, চলো একটু ওদিকটা চলো তো। চলো ওদিকটাই চলো। বেকায়দায় গোড়ালি মচকে গেলে যেমন অসহায় হয়ে পড়ে মানুষ, তারও অবস্থা তাই হলো। অতি কষ্টে খোঁড়াতে খোঁড়াতে দরজার সামনে পৌঁছলো সে। ভারী চেহারার এক ভদ্রলোক কালো মাটির পাইপে ধূমপান করছিলেন বাবু হয়ে বসে। হোমস তাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন মিস্টার এভেনহেইজ? লোকটি ধূর্ত চোখে চমকে গিয়ে আমাদের দিকে তাকালো, বলল, কে আপনি? আমার নামটাই বা জানলেন কোত্থেকে? আরে আপনার মাথার বোর্ডের ওপরই তো লেখা রয়েছে নামটা, আর বাড়ির মালিককে দেখলে তো চিনতে কোনো অসুবিধা হয় না। উফ, বাপরে। আপনার আপনার রাস্তা বলে ঘোড়ার গাড়ি বা এ জাতীয় কিছু আছে নাকি? না, নেই। কেন? আসলে আসলে যন্ত্রণায় মাটির উপর পাটা আমি রাখতেও পারছি না। তাহলে রাখবেন না? হাঁটতেও পারছি না যে। তাহলে লাফান। মিস্টার রিউবেন হেইজের হাবভাব আর যাই হোক বরদাস্ত করার মতো নয়, কিন্তু হোমসের সেদিকে ভ্রুক্ষেপই নেই। সে দিব্যি কথাবার্তা চালিয়ে গেল, বলল, আরে মশাই, দেখতেই তো পাচ্ছেন কিরকম ঝামেলায় পড়েছি আমি। একটা কিছু যানবাহন পেলেই হলো, আমি অত ভাবি না। আমিও না। এত হালকাভাবে নেবেন না মশাই, খুব গুরুত্বপূর্ণ কারণে এক্ষুনি আমার একটা সাইকেল দরকার, আর ভাড়া হিসেবে আমি 1 গিনি দিতে রাজি আছি। কোথায় যেতে চান? ওই হোল্ডারনেস হলে। আমাদের কাদা মাখা পোশাকের ওপর বিদ্রুপের চাহনি বুলিয়ে লোকটা বলে, ও, ডিউকের চামচে মনে হচ্ছে। আসলে ডিউকের সঙ্গে আমাদের দেখা হলে তার আনন্দের সীমা পরিসীমা থাকবে না। তাই নাকি? কেন? আরে তার হারানো ছেলের খবর এনেছি বলে। হঠাৎ চমকে ওঠে মিস্টার রিউবেন হেইজ। ছেলেটার পিছু পিছু এখানে এসে পৌঁছেছেন নাকি? না না, খবর পেলাম লিভারপুলে রয়েছে সে, যে কোনো মুহূর্তে পুলিশ তাকে পাকড়াও করবার আশা রাখছে। উফ, বাপরে। সঙ্গে সঙ্গে মুখের ভাব পাল্টে যায় লোকটার। সে বলে, ডিউককে অভিনন্দন জানানোর মোটেই ইচ্ছে নেই আমার, এবং তার কারণ আছে। একসময় তার প্রধান কোচওয়ান ছিলাম আমি, কিন্তু বড় জঘন্য ব্যবহার করেছিলেন আমার সাথে। একটা মিথ্যেবাদী ভুট্টাওয়ালার কথা বিশ্বাস করে আমায় বরখাস্ত করেছিলেন উনি। কিন্তু লিভারপুলে লর্ড স্যালটায়ারের খোঁজ পাওয়া গেছে শুনে খুশি হলাম। আমি দেখছি যাতে আপনি এই খবর হলে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার, তবে প্রথমেই পেটে কিছু খাবার দাবার পড়া দরকার। সাইকেলটা না হয় তারপরে আনবেন। আমার কোনো সাইকেল নেই। একটা গিনি বার করে হোমস। আরে মশাই, বললাম তো আমার সাইকেল নেই। হল পর্যন্ত যাওয়ার জন্য 2টো ঘোড়া আমি দিচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে আগে কিছু খেয়ে নিই, বুঝলেন, এমনিতেই যা ব্যথা করছে, তারপর না হয় এসব কথা হবে। পাথরে বাঁধানো রান্নাঘরে আমাদের বসিয়ে মিস্টার রিউবেন হেইজ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হোমসের গোড়ালির মচকানি যেন বেমালুম সেরে গেল। সন্ধে হতে আর বেশি দেরি নেই। সেই কোন সকালে বেরিয়েছি দুজনে। সারাদিন পেটে একটা খাবার পড়েনি, তাই প্রথমেই কিছুটা সময় খরচ করলাম খাওয়ার জন্য। চিন্তাচ্ছন্ন মুখে হোমস বার কয়েক জানলার কাছে গিয়ে সাগ্রহে তাকালো বাইরের দিকে। নোংরা উঠোনটার খানিকটা নজরে পড়ছিল খোলা জানলা দিয়ে। দূরে এক কোণে কামারশালায় কাজ করছিল একটি ছোকরা, আর একদিকে রয়েছে আস্তাবল। দ্বিতীয়বার জানলা থেকে ঘুরে এসে আবার বসে পড়েছিল হোমস। তারপরেই আচমকা চিৎকার করে লাফিয়ে উঠল, ওয়াটসন ওয়াটসন, পেয়েছি পেয়েছি ওয়াটসন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ভেবেছি তাই। ওয়াটসন, আজকে গরুর খুরের ছাপ দেখেছো বলে মনে পড়ছে তোমার? হ্যাঁ অনেক দেখেছি। কোথায়? কোথায় আবার কি, ওই তো জলা জায়গাতে দেখেছি, রাস্তার ওপর দেখেছি, বেচারা হেইডেগারের বডি যেখানে পাওয়া গেল তার আশেপাশেও তো দেখেছি। এক্স্যাক্টলি ওয়াটসন। আচ্ছা, জলাভূমিতে আজ কটা গরু দেখেছো বলো তো? গরু? না, গরু তো দেখেছি বলে মনে পড়ছে না। আশ্চর্য ওয়াটসন, সত্যিই আশ্চর্য। যেখানে যেখানে গিয়েছি সেখানেই দেখেছি প্রচুর গরুর পায়ের ছাপ, কিন্তু সারা জলাভূমিতেও একটা গরু দেখিনি। অদ্ভুত, কি বলো ওয়াটসন? হ্যাঁ তাই তো, আশ্চর্যই বটে। এবার একটু মাথাটা খাটাও দেখি ভাই। মনে করো যে তুমি এখন জলাভূমিতে রয়েছো। আরে
ওয়াটসন ওয়াটসন, কথা নয়, তুমি ভাবো এখন যে তুমি জলাভূমিতে রয়েছো। চোখ বন্ধ করে জায়গাটার কথাটা একবার মনে করো তো। আচ্ছা ঠিক আছে, বেশ করলাম। রাস্তার ওপর গরুর খুরের দাগগুলো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তা পাচ্ছি। তোমার মনে পড়ে কি খুরের ছাপগুলো একবার ছিল এইরকম? বলে অনেকগুলো টুকরো রুটি সে অদ্ভুতভাবে সাজালো। আর আর একবার ছিল এইরকম পরপর, আর মাঝে মাঝে এইরকম এই গোল গোল। কি মনে পড়ছে তোমার? না ভাই, অত আমার মনে নেই। তার কারণ তুমি শুধু দেখো, অবজার্ভ করো না। যাই হোক, তোমার মনে থাকুক বা না থাকুক, আমার মনে আছে। নির্দ্বিধায় বলতে পারি আমার কোনো ভুল হয়নি। কোনো সময় অবসর পেলে একবার যাচাই করে দেখলেই হবে। ওয়াটসন, আমি না একটা আস্ত কথা। আচ্ছা, সমাধানটা কি সেটা তো শুনি। সমাধান শুধু একটাই ওয়াটসন, তা হচ্ছে একটা অসাধারণ বিস্ময়কর গরুর খুর। এ গরু দিব্যি হাঁটে, কদম চালে চলে, আবার দরকার হলে লম্বা লম্বা লাফ মেরে ছুটতেও পারে। ওয়াটসন, আমি শিওর এই জাতীয় বুদ্ধি যার মাথায় রয়েছে তাকে আর যাই হোক গাইয়া বলা চলে না। বন্ধু, কামারশালায় ওই ছোকরাটার সাহায্য নিতে হবে মনে হচ্ছে। চলো টুক করে বেরিয়ে দেখে আসি ব্যাপারটা ঠিক কি। কামারশালার দিকে যাওয়ার পথে আস্তাবলের পাশাপাশি দাঁড়িয়েছিল দুটি ঘোড়া, লাল চুল। একটা ঘোড়ার পেছনের পা তুলে সজোরে হেসে উঠল হোমস। ওয়াটসন, পুরনো খুর কিন্তু লাগানো হয়েছে নতুন পুরনো নাল। ক্লাসিক একটা কেসের পর্যায়ে ফেলা যায় কেসটাকে, জানো। চলো কামারশালায় একবার ঢু মেরে আসি। গিয়ে দেখলাম দিব্যি এক মনে কাজ করে চলল ছেলেটা। মেঝের উপর ছড়িয়ে পড়ে রয়েছে লোহা আর কাঠের অনেক টুকরো। ডান দিকে বাঁ দিকে সমানে ঘুরছে হোমসের সন্ধানী দৃষ্টি। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনেই চমকে ফিরে তাকিয়ে মুখোমুখি হয়ে গেলাম স্বয়ং রিউবেন হেইজের সাথে। তার চোখ দুটো যেন জ্বলছিল পশুর মতো, রাগে সমস্ত দেহ ফুলে ফুলে উঠছিল। একটা ছোট লাঠি হাতে আমাদের দিকে সে এমন ভঙ্গিমায় এগিয়ে এলো যেন মনে হলো এক্ষুনি আমাদের গায়ে হাত তুলবে। শুধু আমার পকেটের মধ্যে রিভলভারটা থাকায় একটু স্বস্তি বোধ করছিলাম আমি। লোকটা চিৎকার করে ওঠে, শয়তান স্পাই কোথাকার, কি করছেন এখানে? বিনীত স্বরে হোমস বলল, আরে মশাই, শান্ত হন, শান্ত হন। না হলে আপনার এই রকম সকম দেখে লোকে ভাববে না জানি কি গোপন কথাই ফাঁস হয়ে গেল আপনার। প্রবল প্রচেষ্টায় নিজেকে যেন সংযত করে নিল মিস্টার রিউবেন হেইজ। তারপর দাঁত বের করে হাসি মুখে বলল, আমার শালায় কিছু দেখার ইচ্ছে থাকলে দেখতে পারেন, কোনো আপত্তি নেই আমার। কিন্তু মিস্টার, আমার চোখের আড়ালে আমার বাড়িতে ঘুরঘুর করাটা একেবারেই পছন্দ করি না আমি। চটপট পাওনা মিটিয়ে দিয়ে সরে পড়ুন এখান থেকে, তাহলেই খুশি হই আমি। ঠিক আছে মিস্টার হেইস, আপনার কোনো ক্ষতি করবার ইচ্ছে আমার নেই। আপনার ওই ঘোড়াগুলো একটু দেখছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে হেঁটেই যেতে পারবো আমরা। কি খুব দূর তো নয়, কি বলো ওয়াটসন? হ্যাঁ হ্যাঁ, হেঁটেই চলে যাব। হ্যাঁ, হলের ফটক এখান থেকে 2 মাইলের বেশি নয়। বাঁ দিকের ওই রাস্তা ধরে এগিয়ে যান। যান। বাড়ি থেকে বেরিয়ে না আসা পর্যন্ত রাগী চোখে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটা। রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পরে মোড় ঘুরে মিস্টার রিউবেন হেইজের চোখের আড়াল হতেই দাঁড়িয়ে গেল হোমস। বলল, না ভায়া, সরাইখানার ভেতরেই মনে হচ্ছে কেসটার একটা গরম ছোঁয়া ছিল। যতই দূরে যাচ্ছি ততই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে যোগসূত্র। না না, এই জায়গাটা ছেড়ে যাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। দেখো, আমার দৃঢ় বিশ্বাস ওই রিউবেন হেইজ লোকটা এই কেসের সম্বন্ধে অনেক কিছু জানে। এরকম মূর্তিমান জমের মতো লোক আমি আরেকটাও দেখিনি। ওর চেহারা, ওর তাকানো দেখে বুঝতে পারছো না লোকটা ভালো নয়। ভায়া, লোকটার মধ্যে তুমি শুধু ওইটুকুই দেখলে? ঘোড়াগুলো রয়েছে, কামারশালা রয়েছে, এসব কিছুই নয়। না হে ওয়াটসন, না। মোরগ লড়াইয়ের এমন খাসা সরাইখানা ছেড়ে যেতে যে আমার মন করছে না। আর ইন্টারেস্টিং জায়গা কিন্তু। চলো না, গায়ে পড়ে আরেকবার দেখে আসি ভেতরটা। ঢালু হয়ে পাহাড়টা উঠে গেছিল ওপর দিকে। বড় বড় চুনা পাথরের ধূসর রঙের চাঁই পড়েছিল অনেক। রাস্তা ছেড়ে এই পাহাড় বেয়ে সবে উঠতে শুরু করেছি, এমন সময় হোল্ডারনেস হলের দিকে তাকিয়ে দেখলাম আমাদের দিকে প্রচণ্ড বেগে ছুটে আসছে একটা সাইকেল। বসে পড়ো ওয়াটসন, বসে পড়ো, বসো। সজোরে আমার কাঁধে চাপ দিয়ে চেঁচিয়ে উঠল হোমস। পাথরের আড়ালে লুকোতে না লুকোতেই ঝড়ের মতো এগিয়ে এসে লোকটা আমাদের প্রচণ্ড স্পিডে পেরিয়ে গেল। এক লহমার জন্য চোখে পড়ল ফ্যাকাশে একটা মুখ, মুখে যেন অপরিসীম আতঙ্ক। চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে পাগলের মতো হয়ে গেছেন ভদ্রলোক। এই ভদ্রলোককে আমরা চিনি, গতকালই এর সাথে আমাদের আলাপ হয়েছে।
ইনি জেমস ওয়াইল্ডার। হোমস চেঁচিয়ে উঠে বলল, ডিউকের সেক্রেটারি? ওয়াটসন, নেমে এসো, দেখা যাক ভদ্রলোক যান কোথায়। চলো। হ্যাঁ চলো। পাথরের চায় ধরে খানিকটা নেমে এলাম এমন একটা জায়গায় যেখান থেকে সরাইখানার সামনের দরজাটা স্পষ্ট দেখা যায়। দেওয়ালে হেলান দিয়ে রাখা ওয়াইল্ডারের বাইসাইকেলটা চোখে পড়ল। বাড়ির মধ্যে কাউকে নড়াচড়া করতে দেখলাম না, এমনকি জানলাতেও দেখতে পেলাম না কারো মুখ। হোল্ডার্নেস হলের উঁচু চূড়ার ওপাশে সূর্য হেলে পড়তেই নেমে এলো অন্ধকার। তারপর আলো আঁধারির মাঝে আস্তাবলের সামনের উঠোনে একটা ঘোড়ার গাড়ির শব্দ শুনতে পেলাম। একটা আলো জ্বলতে দেখলাম। কিছুক্ষণের জন্য সরাইখানার সামনে থেমে ঘোড়ার গাড়িটা চলে গেল অন্যদিকে। তারপর প্রচণ্ড বেগে চেস্টারফিল্ডের দিকে বেরিয়ে গেল আরেকটা সাইকেল। ফিসফিস করে হোমস বলল, কি মনে হয় ওয়াটসন? সরে পড়লো মনে হচ্ছে। ওই সাইকেলটায় শুধু একজনকেই বসে থাকতে দেখেছি আমি। তিনি জেমস ওয়াইল্ডার কিন্তু নন। তার কারণ তিনি তো ওই দরজার সামনে দাঁড়িয়েছেন। একটা লাল আলো ভেসে আসছিল অন্ধকারের সমুদ্রে। সেই আলোতেই দেখলাম সেক্রেটারির কালো মূর্তি অন্ধকারের মধ্যে মুখ বাড়িয়ে কি যেন একটা খুঁজছে। হাবভাব দেখে মনে হলো কারো জন্য অপেক্ষা করছেন মিস্টার ওয়াইল্ডার। বেশ কিছুক্ষণ পরে রাস্তার উপর শোনা গেল কার একটা পায়ের শব্দ। আলোর পটভূমিতে মুহূর্তের জন্য আবির্ভূত হলো আরেকটি মূর্তি। তারপরেই বন্ধ হয়ে গেল দরজা এবং সাথে সাথে অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সমস্ত কিছু। 5 মিনিট পরে দোতলার ঘরে একটা বাতি জ্বলে উঠল। বোঝা গেল অন্ধকারের অতিথিরা এখন দোতলায়। লড়াই মোরগের আস্তানায় দেখছি অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে রাতের অন্ধকারে। ইন্টারেস্টিং। আচ্ছা, মদ খাওয়ার জায়গাটা কিন্তু বাড়ির অন্যদিকে। ঠিক বলেছ ওয়াটসন। এখন যাদের দেখছি তাদের তাহলে প্রাইভেট অতিথি বলা চলে। কিন্তু ভাইয়া, এত রাতে এরকম একটা নোংরা সরাইখানায় মিস্টার জেমস ওয়াইল্ডারের কি জন্য আগমন, এবং চুপি সারে তার সাথে ওই যে লোকটা দেখা করতে এলো সেই বা কে তা না জানা পর্যন্ত আমি তো শান্তি পাবো না ওয়াটসন। চলো, ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। সাহস করে কাছে গিয়ে দেখে আসতে হবে যে ব্যাপারটা ঠিক কী। আস্তে আস্তে দুজন রাস্তার ওপর নেমে গিয়ে গুঁড়ি মেরে এগিয়ে গেলাম সরাইখানার দিকে। দরজার পাশে দেওয়ালের গায়ে হেলান দেওয়া ছিল বাইসাইকেলটা। ফস করে দেশলাইয়ের কাঠি জেলে পেছনে চাকার কাছে ধরল হোমস। আলো এসে পড়ল ডানলপ টায়ারের ওপর, অর্থাৎ আরেকটা চাকার দাগের সমাধান হলো। নিঃশব্দে হেসে ওঠেও। মাথার ওপর আলোকিত জানলাটা দেখিয়ে হোমস বলল, ওয়াটসন, ঘরের ভেতরে উকি না দেওয়া পর্যন্ত আমি নড়ছি না এখান থেকে। শোনো, তুমি দেওয়াল ধরে পিঠ পেতে দাঁড়াও তো, তারপর আমি যা করবার তাই করব। আচ্ছা ওকে। সেকেন্ড কয়েকের মধ্যে আমার কাঁধের উপর দাঁড়িয়ে পড়ল হোমস এবং দাঁড়াতে না দাঁড়াতেই আবার লাফিয়ে নেমে পড়ল নিচে। বন্ধু, এবার চলো যাওয়া যাক। সারাদিন বড় খাটাখাটনি গেছে বটে, কিন্তু সব রকম পয়েন্ট যে জোগাড় করতে পেরেছি এটাই আমার বিশ্বাস। প্রাইমারি স্কুল থেকে এখানটা অনেকটা দূর, কাজেই চলো আর অযথা দেরি না করে রওনা হওয়া যাক। চলো। সারা রাস্তায় আর বিশেষ কোনো কথা বলল না হোমস। কাদা প্যাচপ্যাচে জলাভূমি পেরিয়ে আমরা ফিরে এলাম ক্লান্ত অবসন্ন দেহে। প্রায়ারি স্কুলের কাছে পৌঁছে ও ভেতরে না ঢুকে গেল ম্যাকেলটন স্টেশনে। সেখান থেকে কয়েকটা টেলিগ্রাম পাঠানোর ব্যবস্থা করে ফিরে এলো স্কুলে। আরও রাত গভীর হওয়ার পর শুনলাম সে ডক্টর হাক্সটেবলকে সান্ত্বনা দিচ্ছে। আসলে জার্মান টিচার হেইডেগারের মৃত্যুর খবর শোনার পর থেকে বড্ড বেসামাল হয়ে পড়েছেন ভদ্রলোক। এবং তারপর যখন সে আমার ঘরে ঢুকলো, তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ভোরবেলা চোখ মেলে দেখেছিলাম আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে এই শার্লক হোমস। সারাদিনের অমানসিক পরিশ্রমের পরেও দেখলাম অবিকল সেই মানুষটিকে। যেন এতটুকু বিরক্তি নেই, ক্লান্তি নেই চোখে মুখে। ঘরে ঢুকেই খুশি খুশি গলায় বলল, বন্ধু হয়ে মোটামুটি সবটাই পরিষ্কার। কাল সন্ধে হওয়ার আগেই এই রহস্যের সম্পূর্ণ সমাধান করে ফেলবো, কথা দিচ্ছি তোমাকে। পরের দিন বেলা 11টা নাগাদ শার্লক হোমস আর আমি হোল্ডারনেস হলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাড়িটা বেশ পুরনো, দেখলেই মনে হয় রানী এলিজাবেথের আমলে তৈরি। মিস্টার জেমস ওয়াইল্ডার ঘরেই ছিলেন। আমাদের দেখেই সাদরে ওয়েলকাম করলেন। বাইরে থেকে ভদ্রলোককে দেখে গম্ভীর মনে হলেও গত রাতের আতঙ্কের একটা ছাপ যেন তার চোখে মুখে লেগেছিল।
হিজ গ্রেসের সঙ্গে দেখা করতে এসেছেন? দুঃখিত, ডিউক এখন অত্যন্ত অসুস্থ। খারাপ খবরটা শোনার পর থেকেই উনি খুবই উতলা হয়ে পড়েছেন। গতকাল বিকেলে ডক্টর হাক্সটেবলের টেলিগ্রামে আপনার আবিষ্কারের কাহিনী আমরা জেনেছি। মিস্টার ওয়াইল্ডার, ডিউকের সাথে আমাদের দেখা করতেই হবে। উনি তো এখন ওনার ঘরে, তাহলে ওর ঘরেই যাব আমরা। খুব সম্ভবত একটু শুয়েছেন উনি। কোনো অসুবিধা নেই, উনি শুয়ে থাকুন না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথা বলে নেব। হোমসের নিরুত্তাপ কিন্তু অটল ভাবভঙ্গি দেখে সেক্রেটারি বুঝলেন যে তার সঙ্গে তর্ক করে কোনো লাভ হবে না। ঠিক আছে, এখানে ওয়েট করুন। আপনারা এসেছেন এ খবর আমি নিজেই ওকে গিয়ে দিচ্ছি। আধ ঘন্টা পর ঘরে ঢুকলেন অভিজাত মহলের ডিউক স্বয়ং। আগের থেকেও বিবর্ণ হতশ্রী মনে হচ্ছিল তাকে, যেন প্রচণ্ড ঝড় তার ওপর দিয়ে বয়ে গেছে এই অল্প সময়ের মধ্যে। কাঁধ দুটো ঝুলে পড়েছে। আগের দিন যাকে দেখেছিলাম তিনি যেন ইনি নন। এক লাফে যেন বেশ কয়েক বছর বয়স বেড়ে গেছে ডিউকের। রাজকীয় সৌজন্য আর শিষ্টাচার শেষ হওয়ার পর টেবিলের পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন উনি। তারপর কি খবর মিস্টার হোমস? গুরুগম্ভীর গলায় জিজ্ঞেস করলেন ডিউক। কিন্তু শার্লক হোমস দেখলাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেক্রেটারির দিকে। ডিউকের চেয়ারের পাশেই দাঁড়িয়েছিলেন ভদ্রলোক। ওইভাবে তাকিয়েই ও বলল, ইউর গ্রেস, আমার মনে হয় মিস্টার ওয়াইল্ডার না থাকলেই বরং আমি খোলাখুলিভাবে কথাগুলো বলতে পারবো। মুখটা যেন আর একটু কালো হয়ে গেল মিস্টার ওয়াইল্ডারের। বিষাক্ত চোখে হোমসের দিকে তাকালেন উনি। ইয়োর গ্রেস যদি বলেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন এসো। হ্যাঁ, এবার বলুন মিস্টার হোমস, কি বলবার আছে আপনার? সেক্রেটারি বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ না হওয়া পর্যন্ত চুপ করে রইল শার্লক হোমস। তারপর বলল, ইউর গ্রেস, ডক্টর হাক্সটেবল আমাকে এবং আমার সহকর্মী ডক্টর ওয়াটসনকে একটা খবর দিয়েছিলেন। আপনি নাকি মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছিলেন এ ব্যাপারে। হ্যাঁ, তা করেছিলাম বই কি মিস্টার হোমস। শুনেছি আপনার ছেলে কোথায় আছে এই খবর যে দিতে পারবে আপনি তাকে 5,000 পাউন্ড দেবেন। এক্স্যাক্টলি। আর 1,000 পাউন্ড দেবেন তাকে যে বলতে পারবে কে বা কারা লুকিয়েছে আপনার ছেলেকে। অবশ্যই দেব। আচ্ছা বেশ, তা দ্বিতীয় ক্ষেত্রে তাকে যারা অপহরণ করেছে তাদের নাম ছাড়াও তার এই অবস্থার জন্য যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকেও নিশ্চয়ই ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, অধীরভাবে চিৎকার করে ওঠেন ডিউক। মিস্টার শার্লক হোমস, আপনি যদি আমার ছেলেকে খুঁজে দেন তাহলে তাহলে আপনাকে আমার কাছে কিছু চাইতে হবে না। আমি নিজে থেকে সব কিছু উজাড় করে দেব আপনাকে। আচ্ছা বেশ বেশ বেশ, তাহলে তো আর অপেক্ষা করে লাভই নেই, তাই না? কথাটা বলতে বলতেই শার্লক এমন লোভীর মতো দুহাত ঘষতে লাগলো যে এটা দেখে বেশ অবাক হয়ে গেলাম আমি। ওকে এরকম করতে আমি আগে কখনো দেখিনি। হোমস আবার বলল, ইয়োর গ্রেসের চেক বইটা মনে হচ্ছে ওই টেবিলের ওপরে রয়েছে। 6,000 পাউন্ডের চেক আমার নামে লিখে দিলেই আমি খুশি হব। ক্রস করে দেওয়াই ভালো। দ্য ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিস ব্যাংকের অক্সফোর্ড স্ট্রিট ব্রাঞ্চ আমার এজেন্ট। আপনি তামাশা করছেন নাকি মিস্টার হোমস? রসিকতা করার মতো বিষয় কিন্তু এটা নয়। নিশ্চয়ই নয় ইয়োর গ্রেস, আর অত সাহসও আমার নেই। তবে আমি বলতে চাই যে পুরস্কারটা আমারই প্রাপ্য। আপনার ছেলে কোথায় আছে তা আমি জানি, আর তাকে যারা আটকে রেখেছেন তাদের অন্তত কয়েকজনকেও আমি চিনি। কোথায় সে? আপনার মেন গেট থেকে মাইল 2 দূরে লড়াইয়ে মোরগের প্রতীক লাগানো সরাইখানাতে সে রয়েছে। অন্তত গতকাল রাত পর্যন্ত সেখানেই ছিল। চেয়ারে এলিয়ে পড়লেন ডিউক। আর অপরাধী সাব্যস্ত করছেন কাকে? স্তম্ভিত হয়ে গেলাম শার্লক হোমসের উত্তর শুনে। চট করে এগিয়ে এসে ডিউকের কাঁধ স্পর্শ করে সে বলল, আপনাকে। ইয়োর গ্রেস, চেকটার জন্য এবার আরেকটু কষ্ট দেবো আপনাকে। ডিউকের সেই মূর্তি আমি জীবনে ভুলব না। হোমসের কথা শেষ হতে না হতেই তড়াক করে লাফিয়ে উঠে এমনভাবে তিনি বাতাস আঁকড়ে ধরার চেষ্টা করলেন যেন পাতালের অতলে তলিয়ে যাচ্ছেন। পরক্ষণেই নিজেকে সামলে নিলেন কোনো রকমে। তারপর চেয়ারের ওপর নিজেকে এলিয়ে দিয়ে দুহাতে মুখ লুকোলেন উনি। বেশ কয়েক মিনিট কেটে গেল নীরবতার মধ্যে দিয়ে। তারপর হাত থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, কতখানি জানেন আপনি? গত রাতে আপনাদের সবাইকেই আমি দেখেছি। আপনার বন্ধু ছাড়া আর কেউ জানে এ কথা? না, কাউকেই আমি বলিনি। কাঁপা আঙুলে কলম তুলে নিয়ে চেক বই খুললেন ডিউক।
আমার কথার এতটুকু নড়চড় হবে না মিস্টার হোমস। আপনার আনার সংবাদ আমার কাছে যতই অপ্রীতিকর আর অবাঞ্ছিত হোক না কেন, চেক আমি লিখে দিচ্ছি। পুরস্কার ঘোষণা করার সময় আমি খুনাক্ষরেও কল্পনা করতে পারিনি যে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে আমায়। আপনি আর আপনার বন্ধু দুজনেই তো স্বাধীন, কারো অধীন নয়, তাই না মিস্টার হোমস? ঠিক বুঝলাম না ইয়োর গ্রেস। আরো সহজ করেই তাহলে বলি, এ ঘটনা যদি কেবলমাত্র আপনারা দুজন জেনে থাকেন, তাহলে তা শুধুমাত্র আপনাদের মধ্যেই সীমিত থাকুক। আপনারা যখন কারো অধীন নন, তখন তার তৃতীয় ব্যক্তির কানে যাওয়ার কোনো কারণ দেখছি না। তাহলে 12,000 পাউন্ড আপনাকে আমায় দিতে হবে। কি বলেন মিস্টার হোমস? কিন্তু হোমস শুধু হাসল, মাথা নেড়ে বলল, ইয়োর গ্রেস, এত সহজে কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া যাবে বলে আমার মনে হয় না, কারণ স্কুল মাস্টারের মৃত্যুর কারণ তো আমাদের দেখাতেই হবে। মিস্টার জেমস এ ব্যাপারের বিন্দু বিসর্গও জানেন না, এজন্যে তো আপনি তাকে দায়ী করতে পারেন না। এ কাজ ওই জানোয়ার বদমাইশটার। অবশ্য জেমসই তাকে কাজে লাগিয়েছিল ছেলেটাকে রাতারাতি পাচার করার জন্যে। ইয়োর গ্রেস, একবার যদি অপরাধের পথে কেউ এগিয়ে যায় এবং পথ চলতে গিয়ে যদি আরও 5টা অপরাধের উদ্ভব হয়, তাহলে টেকনিক্যালি তাকেই সমস্ত কিছুর জন্য দোষী সাব্যস্ত করা হয়, তাই নয় কি? টেকনিক্যালি মিস্টার হোমস আপনি ঠিকই বলেছেন, কিন্তু লিগ্যালি নিশ্চয়ই নয়। খুনের দৃশ্যে হাজির না থাকলে আপনি কোনো মানুষকে দোষী সাব্যস্ত করতে পারেন না। বিশেষ করে খুনের কথা শুনলেও যে শিউরে ওঠে, তাকে তো কখনোই নয়। এ খবর তার কানে আসা মাত্র আতঙ্কে অনুতাপে ভেঙে পড়ে সেই মুহূর্তে অকপটে সমস্ত কিছু আমার কাছে স্বীকার করেছে সে। ঘণ্টাখানেকের মধ্যেই খুনটার সঙ্গে তার সম্পর্ক চিরকালের মতো চুকিয়ে দিতেও দ্বিধা করেনি। মিস্টার হোমস, ওকে বাঁচান, ওকে আপনি বাঁচান। আমার একান্ত অনুরোধ, আপনি ওকে বিপদ থেকে বাঁচান। আর কারো কাছে না গিয়ে আমার কাছে আসার জন্য আপনার বিবেচনা আর বুদ্ধির তারিফ করছি আমি। এই জঘন্য কেলেঙ্কারি যাতে আর 5 কান না হয়, সে সম্বন্ধে আসুন সবাই মিলে পরামর্শ করে কিছু একটা বন্দোবস্ত করা যাক। ইয়োর গ্রেস, আমার বিশ্বাস আমরা পরস্পরের কাছে অসংকোচে এবং অকপটে যদি সরল না হতে পারি, তাহলে আপনি যা বললেন তা সম্ভব হবে বলে আমার মনে হয় না। আমার ক্ষমতা যতদূর কুলোয় ইয়োর গ্রেসকে সাহায্য করতে আমি রাজি আছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের মধ্যে কোনো কিছু গোপন থাকা উচিত নয়, এবং প্রতিটা খুঁটিনাটি শুনে বর্তমান পরিস্থিতি সম্বন্ধেও আমার ওয়াকিবহল থাকা দরকার। আপনার কথা শুনে এটুকু বুঝলাম যে আপনার সেক্রেটারি মিস্টার জেমস ওয়াইল্ডার খুনি নন। না, খুনি এখন আমাদের নাগালের বাইরে। গম্ভীরভাবে একটু হাসল শার্লক, বলল, ইয়োর গ্রেস, আমার নাম শার্লক হোমস। জানি আপনি জানেন, তাও একবার মনে করিয়ে দিলাম, কারণ আমার সামান্য নামযশের বিশেষ কিছু শুনেছেন বলে আমার মনে হচ্ছে না। শুনলে এ কথা বলতেন না। আমার চোখে ধুলো দিয়ে সরে পড়া খুব একটা সহজ কাজ নয়। গতকাল রাত 11টায় আমার নির্দেশ মতো চেস্টারফিল্ডে গ্রেপ্তার হয়েছেন মিস্টার রিউবেন হেইস। আজ সকালে স্কুল থেকে রওনা হওয়ার আগেই এ সম্পর্কে একটা টেলিগ্রাম পেলাম ওখানকার পুলিশের বড় কর্তার কাছ থেকে। বিস্ফারিত চোখে অবাক হয়ে শার্লকের দিকে তাকালেন উনি। আশ্চর্য! আপনি তো দেখছি অমানবিক ক্ষমতার অধিকারী। রিউবেন হেইজ তাহলে এখন হাজতে? শুনে সত্যি খুশি হলাম, আমি খুব খুশি হলাম। অবশ্য জানি না যে এর ফলাফল জেমসকে স্পর্শ করতে পারবে কিনা। আপনার সেক্রেটারি? না মশাই, না, আমার ছেলে। এবার অবাক হওয়ার পালা হোমসের। ইয়োর গ্রেস, আমি স্বীকার করছি এই খবর আমার কাছে একেবারেই নতুন। আরেকটু খুলে বলবেন কি? কিছুই লুকোবো না আপনার কাছে। এ বিষয়ে আপনার সঙ্গে আমি একমত। জেমসের বোকামো আর ঈর্ষার পরিণামস্বরূপ যে সংকটে আমরা পড়েছি, তা থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় অকপটের সব কথা খুলে বলা। যতই বেদনাদায়ক হোক না কেন, তবু আমি কিছুই গোপন করব না। মিস্টার হোমস, যৌবনে
আমি একজনকে ভালোবেসেছিলাম। যে ভালোবাসা জীবনে একবারই আসে, মনের কোণে চিরবসন্তের ফুল ফোটাতে, সেই ভালোবাসা। ভদ্রমহিলাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি, কিন্তু তিনি রাজি হননি। পাছে এ বিয়ের ফলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তিনি বেঁচে থাকলে জীবনে আর আমি কাউকে বিয়ে করতাম না। মারা গেলেন তিনি। আমার হাতে সঁপে দিয়ে গেলেন ছোট্ট জেমসকে। ওকে আমি মানুষ করেছি শুধু ওর মায়ের কথা ভেবে। দুনিয়ার সামনে ওর পিতৃত্ব আমি স্বীকার করতে পারিনি বটে, কিন্তু ওকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি। তারপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর সব সময় রেখেছি একান্ত কাজটিতে। কি কৌশলে জানি না মিস্টার হোমস, আমার গুপ্ত কথাও জেনে ফেলে। তারপর থেকেই তার অনেক আবদার আমি মেনে নিয়েছি। আমার ওপর ওর প্রকৃত অধিকার কি তা ওর অজানা নয়। এ নিয়ে একটা কেলেঙ্কারি সৃষ্টি করার ক্ষমতাও তার কাছে আছে, এবং তাহলে সমাজে যে আমার মাথা তোলার আর উপায় থাকবে না, সেটাও সে ভালো করেই জানে। বিবাহিত জীবনে আমি সুখী হইনি, সেই জন্য জেমসই অনেকাংশে দায়ী। আর সবচেয়ে বড় কথা কি জানেন, প্রথম থেকেই আমার একমাত্র আইন অনুজ্ঞাত উত্তরাধিকারীকে ও সমানে ঘৃণা করে এসেছে। অনুক্ষণ এই ঘৃণায় এতটুকু বিরাম দেখিনি আমি। আপনি আপনি জিজ্ঞেস করতে পারেন যে এত কাণ্ডের পরও কেন জেমসকে আমার কাছে আমি রেখেছি। উত্তরে আমি বলবো, এ দীর্ঘ যন্ত্রণা সহ্য করছি শুধুমাত্র ওর মায়ের জন্য। ওর মুখের মধ্যে আমি ওর মায়ের মুখ দেখতে পাই। আমার প্রথম যৌবনের প্রথম ভালোবাসার ছবি দেখি। ওর প্রতিটি হাব ভাব চালচলন ঠিক ঠিক ওর মায়ের মতোই। এতটুকু অমিল এতদিনেও দেখিনি আমি। তাই ওর মধ্যে দিয়ে অতীতকে দেখি চোখের সামনে। এই কারণেই ওকে আমি চোখের আড়াল করতে পারিনি মিস্টার হোমস। কিন্তু পাছে আর্থারের মানে লর্ড স্যাল্টায়ারের কোনো ক্ষতি করে বসেও, তাই ওকে পাঠিয়ে দিয়েছিলাম ডক্টর হাক্সটেবলের স্কুলে, নিছকই নিরাপত্তার খাতিরে। হেইজ লোকটা আমার প্রজা ছিল এককালে। জেমস তখন আমার এজেন্ট হিসেবে কাজ করত। তখনই ওদের আলাপ হয়। চিরকালই লোকটা পয়লা নম্বরের পাকা বদমাস, কিন্তু কি বিচিত্র কারণে জেমসের সঙ্গে ওর নিবিড় সখ্যতা গড়ে ওঠে। বারবার লক্ষ্য করেছি নিজ সঙ্গের দিকে ওর কেমন একটা ঝোঁক আছে। লর্ড স্যাল্টায়ারকে গুম করার পরিকল্পনা ওর মাথায় আসার পর ওই লোকটাকেই কাজে লাগালো জেমস। আপনার মনে আছে নিশ্চয়ই, আগের দিন আর্থারকে একটা চিঠি লিখেছিলাম আমি। জেমস খামটা খুলে একটা চিরকুট ভরে দেয় ভেতরে। চিরকুটে লেখা ছিল, আর্থার যেন অমুক দিনে অমুক সময় স্কুলের কাছে ইবড়ো খেবড়ো উপবনে দেখা করে তার সঙ্গে। চিরকুটের ডাচেসের নাম থাকায় আর্থার আর দ্বিধা করেনি। সেদিন সন্ধ্যায় জেমস সাইকেল চালিয়ে গেল সেখানে। আমাকেও যেমনটি বলেছে ঠিক সেই রকমভাবেই বলছি আপনাদের। বনের মধ্যে নিরালায় আর্থারকে বললে যে তার জন্যে তার মায়ের মন কেমন করছে বলে তার সঙ্গে তিনি দেখা করতে চান। জলাভূমিতে আর্থারের জন্য তিনি অপেক্ষা করছেন। মাঝরাতে বনে এলে ঘোড়া নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখবে সেই তাকে পৌঁছে দেবে তার মায়ের কাছে। আর্থার বেচারা সেই ফাঁদে পা দিল। নির্দিষ্ট সময়ে উপবনে এসে হেইজকে দেখলে একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে থাকতে। দুজনেই সওয়ার হলো সেই ঘোড়ার পিঠে। কিন্তু জার্মান মাস্টার যে তাদের পিছু নিয়েছিল এ খবর জেমস শুনলে
মাত্র গতকাল হাতের লাঠি দিয়ে হেজ তার মাথায় মারতে পথের উপরই মারা যান ভদ্রলোক। সরাইখানায় আর্থারকে আনার পর দোতলার একটা ঘরে নজরবন্দি রাখা হয় মিসেস হেইজের তত্ত্বাবধানে। ভদ্রমহিলার মনটি বড় ভালো, কিন্তু জানোয়ার স্বামীর কোনো আদেশ ঠেলে ফেলার ক্ষমতা তার মধ্যে ছিল না। মিস্টার হোমস, 2 দিন আগে আপনার সঙ্গে দেখা হওয়ার সময় আপনি যা জানতেন তার থেকে 1 তিলও বেশি জানতাম না আমি। আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে এ ধরনের অপকর্ম করার পিছনে জেমসের মোটিভ কি। উত্তরে আমি বলবো, আমার আইনত উত্তরাধিকারীর প্রতি ওর উন্মাদ ঘৃণার মধ্যে যুক্তির কোনো বালাই ছিল না। ওর ধারণায় আমার যাবতীয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ নাকি সেই হতে পারে, কিন্তু সামাজিক নিয়ম কানুনের জন্য তা সম্ভব নয়। তাই এদিক দিয়েও সীমা নেই তার বিদ্বেষের। এসব ছাড়াও তার আরও একটা মোটিভ ছিল। তার প্রবল ইচ্ছে ছিল যে আমি ওয়ারিশ পরিবর্তন করি, এবং তার মতে আবার নাকি সে ক্ষমতা আছে। এই সম্পর্কেই আমার সঙ্গে দরাদরি করতে চেয়েছিল সে। আর্থারকে সে যদি উদ্ধার করতে পারে, তাহলে আমি পুরস্কার স্বরূপ আর্থারের নাম খারিজ করে ওয়ারিশ হিসেবে সমস্ত সম্পত্তি উইল করে দেব তাকে। ও বেশ জানে স্বেচ্ছায় আমি তাকে কোনোদিনই পুলিশের হাতে তুলে দেব না। কিন্তু দরাদরি করার আর সময় পেল না জেমস। এই প্রস্তাব আমার কাছে আসার আগেই অপ্রত্যাশিত ঘটনার আকস্মিকতা ওকে দিশেহারা করে তুলল। ফলে পরিকল্পনা মতো কাজ করার সুযোগই পেল না ও। ওর সমস্ত প্ল্যান বানচাল হয়ে গেল আপনার আবিষ্কারে। জলায় হেইডগারের মৃতদেহ পেয়েছেন আপনারা। এ খবর শোনা মাত্র আতঙ্কে নীল হয়ে গেল জেমস। গতকাল এই ঘরে আমরা বসে রয়েছি, এমন সময় ডক্টর হেক্সটেবলের টেলিগ্রামে খবরটা পেলাম। শোকে উদ্বেগে এমনই অভিভূত হয়ে পড়ল জেমস যে দেখেই খটকা লাগলো আমার। প্রথম থেকেই ওর সম্বন্ধে আমার সন্দেহ ছিল। ওর ওই রকম মুহ্যমান অবস্থা দেখা মাত্র সন্দেহ পরিণত হলো স্থির বিশ্বাসে। আর তখনই ওকে চাপ দিলাম আমি। কাজও হলো তৎক্ষণাৎ। স্বেচ্ছায় প্রথম থেকে শেষ পর্যন্ত স্বীকার করে নিল জেমস। করার পর আমাকে অনুনয় করল সে। 3 দিনেকের জন্য আমি যেন মুখ বন্ধ রাখি। ইতিমধ্যে তার দুষ্কর্মের সঙ্গী গা ঢাকা দিক। আমি রাজি হলাম। এভাবেই চিরকাল ওর কাকুতি মিনতির কাছে সঁপে দিয়েছি নিজেকে। সঙ্গে সঙ্গেও ছুটল সরাইখানায় হেইজকে হুঁশিয়ার করে দিয়ে রাতারাতি তাকে এ অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। দিনের আলোয় সবার চোখের সামনে দিয়ে আমি যেতে পারলাম না, কিন্তু অন্ধকার হতে না হতেই রওনা হলাম মাই ডিয়ার আর্থারকে দেখতে। দেখলাম যে নিরাপদেই আছে সে, শরীরও সুস্থ। তবে চোখের সামনে ওই বিভৎস খুন দেখার পর থেকে আতঙ্ক যেন ওর অনুপরমাণুতে শেকড় গেড়েছে। কি পরিমাণে যে ভয় পেয়েছে ও, তা আমি আপনাকে বোঝাতে পারবো না মিস্টার হোমস। প্রতিশ্রুতি অনুসারে অনিচ্ছা সত্ত্বেও 3 দিনের জন্যে মিস্টার হেইজের হেফাজতে রেখে এলাম ওকে। কেননা পুলিশকে সংবাদ দিতে গেলেই তাদেরকে প্রথমে জানাতে হবে এতদিন তাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, এবং সঙ্গে সঙ্গেই তারা জানতে চাইবে হত্যাকারীকে। হত্যাকারীর সমুচিত শাস্তির আয়োজন করতে গেলে হতভাগ্য জেমসের সর্বনাশ ডেকে আনা ছাড়া গত্যন্তর নেই। এই সব ভেবেই 3 দিন চুপচাপ থাকাই বিধেয় বলে মনে করলাম। আপনি অকপটে সরল হতে বলেছিলেন মিস্টার হোমস। কোনো রকম লুকোবার চেষ্টা না করে অসংকোচে সবটা খুলে বললাম। আপনার কথায় নির্ভর করে আমার কথা রেখেছি আমি।
এবার আপনার পালা আমাকে সাহায্য করার। এবং আমি তা করব। ইয়োগ্রেস, প্রথমে একটা কথা না বলে পারছি না। আইনের চোখে নিজেকে অত্যন্ত গুরুতর পরিস্থিতিতে এনে ফেলেছেন আপনি। নিজে অন্যায় তো করেছেনই, এবং তার সাথে একজন খুনি গুন্ডাকে গা ঢাকা দিতে সাহায্য করেছেন। এই কথা বললাম এই কারণে যে রাতারাতি এই অঞ্চল থেকে সাকরেতকে সরিয়ে দেওয়ার জন্য জেমস ওয়াইল্ডারের যত টাকার প্রয়োজন হয়েছে তা যে আপনার পকেট থেকে গেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মাথা হেলিয়ে সম্মতি জানালেন ডিউক। অ্যাকচুয়ালি ব্যাপারটা বড়ই সিরিয়াস ইয়োগ্রেস। তার চেয়েও নিন্দনীয় হচ্ছে আপনার ছোট ছেলের প্রতি আপনার অসঙ্গত আচরণ। 3 দিনের জন্য একটা নোংরা আস্তানায় তাকে আপনি ফেলে এসেছেন। কিন্তু ও প্রতিশ্রুতি দিয়েছিল। ইয়োগ্রেস, এ ধরনের লোকেদের কাছে প্রতিশ্রুতির মূল্য কতটুকু? জেমস ওয়াইল্ডার যে আবার একটা নতুন উৎসাহে উদ্দীপ্ত হবে না এরকম কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? অপরাধী বড় ছেলেকে খুশি করবার জন্য নিরপরাধ ছোট ছেলেকে অনাবশ্যক অথচ আসন্ন বিপদের মধ্যে আপনি ফেলে এসেছেন। আপনার এই আচরণ কিন্তু ক্ষমার অযোগ্য ইয়োগ্রেস। নিজের হলে দাঁড়িয়ে এভাবে ধমক খাওয়ার মতো দুর্দিন হোল্ডারনেসের লর্ডের জীবনে আগে কখনো আসেনি। রাগে লজ্জায় কপাল লাল হয়ে উঠল তার, কিন্তু তাও তিনি চুপ করে রইলেন। শুনুন, একটা শর্তেই আমি আপনাকে সাহায্য করব। বলুন, কি শর্ত? আপনি ঘণ্টা বাজিয়ে আপনার পেয়াদাকে ডেকে পাঠান, এবং আমি ওকে আমার খুশি মতো যা আদেশ করব ওকে তাই শুনতে হবে। একটি কথাও না বলে বৈদ্যুতিক বোতাম টিপলেন ডিউক। ঘরে ঢুকল একজন পরিচারক। হোমস বলল, সুখবর আছে তোমাদের জন্য। লর্ড স্যাল্টারকে পাওয়া গেছে। আর ডিউকের ইচ্ছে যে এই মুহূর্তে যেন একটা গাড়ি গিয়ে লড়াইয়ে মোরগের সরাইখানা থেকে তাকে যেন নিয়ে আসে। আনন্দে আটখানা হয়ে পেয়াদা বেরিয়ে যেতেই হোমস বলল, ইয়োগ্রেস, আমি সরকারি কাজ করি না, এবং যতক্ষণ সুবিচারের সম্ভাবনা রয়েছে আমি যা জানি তা প্রকাশ করার কোনো কারণ আমি দেখি না। আর এই সম্পর্কে আমার কিছু বলার নেই। ফাঁসি তার হবেই, এবং তাকে বাঁচানোর কোনো চেষ্টা আমি করব না। আর সে কি ফাঁস করবে তা আমি জানি না, তবে ওর গ্রেস তাকে অনায়াসেই হ্যান্ডেল করতে পারবেন বলেই আমার ধারণা। তারপর হয়তো সে আর মুখ খুলবে না। পুলিশ জানবে মোটা টাকার লোভেই সে লর্ড স্যাল্টারকে কিডন্যাপ করেছিল। আসল তথ্য যদি তারা নিজেরা খুঁজে না পায় তাহলে যেচে পড়ে তাদেরকে সব কথা বলবার কোনো কারণ তো আমি দেখছি না। ইয়োগ্রেস, শুধু একটা বিষয় আমি আপনাকে সাবধান করে দিচ্ছি। এরপরেও যদি মিস্টার জেমস ওয়াইল্ডার আপনার কাছে থাকেন তাহলে আরও নতুন সংকটের সৃষ্টি হওয়া কিন্তু মোটেই বিচিত্র নয়। আমিও তা বুঝেছি মিস্টার হোমস। আমাদের কথাবার্তা হয়ে যাওয়ার পরেই জেমস আজ অস্ট্রেলিয়ায় চলে যাবে। ওখানে গিয়ে যা পারে করুক। তাই যদি হয় ইয়োগ্রেস, তাহলে আরও একটা কথা বলবো। আপনি নিজেই বলেছিলেন আপনার বিবাহিত জীবনের অশান্তির কারণ হলো জেমস ওয়াইল্ডার। আমার মতে এতদিন ডাচেসের প্রতি যে অবিচার করা হয়েছে তা সুরাহা করার ব্যবস্থা আপনি করুন। সে ব্যবস্থাও আমি করেছি হোমস। আজ সকালেই ডাচেসকে চিঠি লিখেছি আমি। তাহলে আমি আর আমার বন্ধু ওয়াটসন নিজেদেরকেই অভিনন্দন জানাতে পারি। উত্তর দেশে এত অল্প সময়ের জন্য বেড়াতে এসেও অনেকগুলো বেশ অত্যন্ত সুখকর পরিণতির সূচনা করে যেতে পারলাম, কি তাই তো? কিন্তু ইউক্রেস, একটা ছোট পয়েন্টে আমার খটকা কিন্তু এখনো যায়নি। হেইজ ঘোড়ার খুঁড়ে কতগুলো আশ্চর্য নাল লাগিয়েছিল, ফলে হয়েছে কি মাটির ওপর ঘোড়ার খুঁড়ের ছাপ না পড়ে পড়েছে গরুর খুঁড়ের ছাপ। এ ধরনের অসাধারণ পদ্ধতি কি মিস্টার ওয়াইল্ডারই তাকে শিখিয়েছিলেন? কিছুক্ষণ চিন্তাচ্ছন্ন মুখে দাঁড়িয়ে রইলেন ডিউক। তারপরেই চোখের তারাই যেন নিবিড় হয়ে উঠল বিস্ময়। দরজা খুলে মিউজিয়ামের মতো সাজানো মস্ত একটা ঘরে নিয়ে গেলেন আমাদের। কোণের দিকে রাখা একটা কাঁচের আলমারির কাছে গিয়ে আঙুল তুলে দেখালেন পাথরের ওপর খোদাই করা কয়েকছত্র বিবরণের দিকে। বিবরণটা এরকম: হোল্ডারনেস হলের বাগানের মাটি খুঁড়ে এই নালগুলি পাওয়া গেছে। নালগুলি ঘোড়ার পায়ে লাগানোর জন্য, কিন্তু অনুসরণকারীদের বিভ্রান্ত করে দেওয়ার জন্য তলার লোহা বিশেষভাবে খণ্ডন করা আছে। অনুমান করা হয় মধ্যযুগে হোল্ডারনেসের কয়েকজন লুঠেরা ব্যারনের আমলে এগুলি সৃষ্টি করা হয়েছে। আলমারিটা খুলে ফেলল হোমস। তারপর থুথু দিয়ে আঙুল ভিজিয়ে আঙুলটা বুলিয়ে নিল একটা নালের ওপর। টাটকা কাদার একটা পাতলা স্তর উঠে এলো আঙুলে। কাঁচের ডানাটা বন্ধ করতে করতে ও বলল, ধন্যবাদ ইউগ্রেস। উত্তর দেশে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যা দেখলাম তার মধ্যে এটাকে আমি দ্বিতীয় স্থানে রাখবো। আর প্রথমটা?
6,000 পাউন্ডের চেকটা ভাঁজ করে খুব সাবধানে নোট বইয়ের মধ্যে রেখে দিল হোমস। তারপর সস্নেহে বার কয়েক হাত বুলিয়ে নিয়ে আমি বড় গরিব বলে কোটের পকেটের কোণায় সযত্নে রেখে দিল বইটা। আজ কাহনে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য প্রায়োরি স্কুল অবলম্বনে প্রায়োরি স্কুলের অপহরণকাণ্ড। কাহনের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পতে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কাইন্ডলি। শার্লক হোমসের চরিত্রে সুভাষ, ডিউক অফ হোল্ডারনেস সুদীপ্ত, রিউবেন হেইজ আবির, ডক্টর হাক্সটেবল কৃষ্ণময়, মিস্টার ওয়াইল্ডার তমজিৎ, সম্পাদনা কথা, শার্লক হোমস থিম মিউজিক অঙ্কুর শুভব্রত, গল্প পাঠে ডক্টর ওয়াটসনের ভূমিকায় এবং আবহ ও সমগ্র পরিচালনায় আমি আরজে অর্ণব। কাহনের আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে ফিরবে কাহন।